আসসালামু আলাইকুম তোমাদের সবাইকেই। অনেক দিন পর, অনেক দিন বলতে এক দুই দিন হইলে আমার কাছে অনেক দিন হয়ে যায়। চলো তোমরা সবাই যুক্ত হচ্ছ, আমি দেখি তোমরা কে কে যুক্ত আছো আমার সাথে এই মুহূর্তে। আচ্ছা, তারপরে আমরা দেখব, তোমাদের সাথে কথা বলি একটু, তারপরে আজকে আমরা ছোট করে একটা টপিক পড়বো। জানো একটু দেরি হইলো, পণ্যতে দিয়েছিলাম তো ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে। টেকনিক্যাল ইরোর হইলে আর কি আর করার, এরকম যন্ত্রণা দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নাবিরা ভালো আছি, তুমি ভালো আছো? ওকে, হে লাল ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের সবাইকে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। তোমরা চাইলে সালামের উত্তর নিতে পারো, অথবা তোমরা যারা আমাকে সালাম দিচ্ছ তোমাদের সবাইকেই ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কেমন আছেন? সিফাত, ভালো আছি। সালাম আলাইকুম ভাইয়া, সবাই সালাম দিচ্ছ। টেকনিক্যাল এক একটা ইরর এত সমস্যা করে বুঝছো ডিভাইসে, যখন হয় মোবাইল হ্যাং মারে না, ওই রকমভাবে ওইগুলো মনে করো যে কি যে হয়ে যায়। আচ্ছা দেখি, তারপর সিফাত আছো, সামির আছো, এমডি হুসেন আলী, মেঘলা আছো, ফারিহা পারভিন আছো, সিফাত ভালো আছে আমি, মুনতাহা আছো, জসিম আছো, সৌরভ সরকার আছো, ইকরাম আছে, তারপরে হচ্ছে মনি আছে, সালাম দিচ্ছ, তারিন, তারপরে হচ্ছে আয়েশা, এমডি হুসাইন আলী, জান্নাত আছো, জান্নাত এহসান, এমডিএফ, মুবাশির আছো, সাইমা আছো, ইস্যু আছো। এটা দৌড়ে কেন, এটা না লক করলাম আমি। আচ্ছা, ইস্যু আছো, ইকবাল আছো, কাব্য, তারপর রাহি, জান্নাত, ওয়েট করছিলাম ভাই। হ্যাঁ, একটু টেকনিক্যাল ইরর হয়েছিল। রাইসা, মনি, আমি ভালো আছি। ওকে, সুমা, মরিয়ম, তারপর ইকবাল, তারপর হচ্ছে আহমেদ উম্মে, জারকা, ওকে, তারপর এমডি সাদিক কামরুল, আকিব আছো। ভাইয়া দেরি যে, হ্যাঁ একটু দেরি হয়েছে, তোমার হচ্ছে কাজ করতেছিলাম একটু। চলে আসলো, ক্লাস শুরু হয়ে গেল। হ্যাঁ, মেঘলা আছো, কত কিউট বাচ্চাগুলা ক্লাসে যুক্ত হয়ে গেছে তাই না? সুচি আছো, মাসুম আছো, আকিব আছো, তারপরে কি চৌধুরী আছো, লাল ভাইয়া কেমন আছো? ভালো আছি এমডি। তারপর হচ্ছে লাবিব আছে, আয়শা আছে, সবাইকে 2-3 বার করে কমেন্ট করো, সবার নাম 2বার। আচ্ছা, পরে কি আপনি খাইতে পারছিলেন ভাইয়া? আর শুভ ভাইয়া, আপনার ভিডিওতে কি হয়েছিল? পরে কি আপনি খাইতে পারছিলেন? পরে দুজনে মিলেও খাইতে পারি নাই। ওকে, হাফিজা খাতুন, ঠিক আছে, এই জন্য আমি লাইভ ক্লাস নিব 5 তারিখ থেকে সব। আরে কি ঝামেলা, সবার পরীক্ষা চলে, সবার শেষ ছুটি, আমার এখনো ছুটি হয় না। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আন আছো, সজীব আছো, ওকে, তারপর সুমাইয়া সালাম দিচ্ছ, উসমানি আছো, সাইমা তোমার কমেন্ট দেখলাম, সমস্যা নাই। সুমা আছো, ন্যারেশন পড়াবেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, আজকে তো ন্যারেশনের ক্লাস, অনেক দিন ধরে ন্যারেশনের ক্লাসটার মধ্যে কুফা লাগছে, অনেক কমেন্ট করে ফেলছ। আজকে কি টপিক টরাবেন ভাইয়া? টরাবেন না, আজকের টপিক পড়াবো। লাল ভাইয়া কেমন আছেন? ভালো। ডিয়ার আসিফ ব্রাদার, হাউ আর ইউ? ওফ, কত সুন্দর করে লেখছে। আমি নূর, ভালো আছি। সজীব ছিল অপেক্ষায়। মনি, সায়েদ কেমন আছেন ভাইয়া? আচ্ছা, তোমাদের কমেন্ট পড়লে অনেক টাইম চলে যাবে, অনেকের কমেন্ট পড়লাম। আমি তো এমনিতে কমেন্ট পড়ি না, কারণ তোমাদের সাথে একটু মজা করার সময় একটু পড়ি, তবে এখন আর কমেন্ট পড়ার দরকার নেই। চলো ক্লাসটা শুরু করে দিই, ক্লাস নিই। কেমন, একটু লেট হয়ে গেল, এইগুলো ব্যাপার না। অফলাইনের টিচারও একটু চা খাইতে গিয়ে একটু সময় লেট করে, বাট তোমরা জানো যে স্যার চা খাইতে গেছে, ঠিক আছে। কিন্তু আসিফ ভাই যে কি করে এটার মধ্যে খালি গুতাগুতি, ঠিক আছে। তাহলে শুরু করি।
সবাই রেডি? সাউন্ড ঠিক আছে? কি খালি গুতাগুতি, ঠিক আছে? চলো আজকে পড়ব হচ্ছে তোমরা দেখতে পারতেছো টপিকটাকে অনেকে বলতেছো ন্যারেশন, বাট আমি এটাকে ন্যারেশন বলি না, বুঝছো? এটাকে আমি বলি হচ্ছে একটা আছে না, আহা নারী মানে কি জানি বলে না, আহারে নারী অভিনয়ের জন্য সেরা রে, এই ডায়লগটা কি জানি দে একজন কমেন্টে লেখো, পরে আমি বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে নারী শুন, ঠিক আছে? কি জানি বলে না, এটা বলো তো, ডায়লগটা কি জানি বলে, এই একটু বলো তো আমাকে, একটু ডায়লগটা বলো তো। হ্যাঁ, একটু ডায়লগটা। আহা নারী কত অভিনয় করে রে, নারী অভিনয়ের জন্য সেরা। তো এই যে নারী এত অভিনয় করে, নারী যে এত অভিনয় করে, নারী যে অভিনয়ের জন্য সেরা, তো যাকে দেখতে নারী তার একটু চলন বাঁকা, আবার তার যে চলনটা বাঁকা তারে কেমনে করে সুজা, তাহলে নারী তো বাঁকা, ঠিক আছে না? তাকে তো আজকে সুজা করতে হবে, নাকি আগেও ক্লাস হয়েছে? ন্যারেশনের ভাই আজকে স্টার্ট করবে নাকি আজকেই ক্লাস হবে? ওকে ভাইয়া, আপনি সাদিয়াকে খুঁজে পাইছি। রাতুল ভাইও ঢাবি গানে যে মেয়েটি ছিল ওইটাই আমাদের সাদিয়া ভাবি। আয় রে বন্ডর করে বন্ড, ইস এত বন্ড হইলে কেমনে হইব? নারী শুন, হ্যাঁ ন্যারেশন বেশ বাক্য। আরে তোমরা যে কি পারো, নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে, এটাই হ্যাঁ এটা কথা আছে না, আহা নারী কত অভিনয় করে রে, নারী অভিনয়ের জন্য সেরা রে, তারপরে এরকম একটা মিউজিক দেয় না? তো যাকে দেখতে নারী তার তো চলন বাঁকা, কেমনে করি তারে সুজা। এই নারীকে সুজা করার জন্য নারীকে কিভাবে ডাকতে হবে? আদর করে ডাকতে হবে। এই নারী এদিকে শুন, নারীকে যখন আদর করে ডাকা হয় তখন এটা হয়ে যায় নারী শুন। তো এই যে নারী যে বাঁকা, এই ন্যারেশন, এই যে নারী শুন আমি যেটাকে বলি, আদর করে ডাকি যেটাকে আমি নারী শুন বলি, তোমরা এটাকে বলো আবার ন্যারেশন, তোমরা এটাকে বলো ন্যারেশন। তাহলে যাকে দেখতে নারীর মতো তার নিশ্চয়ই তার চলন বাঁকা, সে অভিনয়ের জন্য অনেক সেরা। এখন তারে কেমনে করি সুজা? এইরকম তোমার মতো কিউট ছোট ছোট বাচ্চাদেরকে এরকম নারী রিলেটেড টপিক যে দিছে, যেটা অভিনয়ের জন্য সবার সেরা, এত অভিনয় করে, এত তার চলন বাঁকা, কেমনে করি তারে সোজা। কিন্তু তোমার যে লিডার আছে, তোমার লিডার তো মানে বুঝতে পারতেছে যে যতই অভিনয় করুক না কেন, হ্যাঁ অভিনয়ের উপরে মনে করো যে আরো অভিনেতা আছে, আজকে হবে খেলা, ঠিক আছে? নারীকে এমনভাবে, মানে নারী বলতে ওই নারীকে না, আজকে এই যে টপিক যে নারী শুনকে তোমরা ন্যারেশন বলো, আজকে ন্যারেশনকে এমন পিটাবো তার যে বাঁকা যত কিছু আছে সব সোজা হয়ে যাবে, ঠিক আছে? আজকে বাঁকা জিনিস আর বাঁকা থাকবে না, একদম সোজা করে ফেলবো ওই নারী শুনকে পিটাইতে পিটাইতে। চলো তাহলে আমরা আজকে পিটানো শুরু করে দিই, সবাই রেডি? ওকে, তো তোমাদের এখানে বোর্ড কোয়েশ্চেন সলভ করার জন্য বস হয়ে যাবা, এই সেই অনেক কিছু লেখা আছে, দেখার দরকার নাই। ন্যারেশন নিয়ে কিছু বেসিক কথা তো দেখো। আচ্ছা, ন্যারেশন অর্থ কি? ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন প্রধানত দুই প্রকার বা দুই ধরনের তুমি বলতে পারো। একটা হচ্ছে, ও মা কি হয় রে, এই যে অভিনয় শুরু করে দিছে, দেখছো অভিনয় শুরু করে দিছে। আচ্ছা দেখো, একটা হচ্ছে এমনি অভিনয় করলে চলবো। আচ্ছা, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। ভাইয়া এই যে দুই ধরনের, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। ডিরেক্টটা কি ইনডিরেক্টটা কি? যে দেখো, ডিরেক্টটা হচ্ছে মানে এই যে সরাসরি ব্যক্তির উক্তি। যেমন ধরো আমি বললাম আই লাভ ইউ সাদিয়া, ঠিক আছে? আমি সাদিয়াকে একদম সরাসরি বলে দিলাম, ঠিক আছে? এখন আবার কেউ এই সাদিয়া নামে থাকলে আবার তুমি কিছু মনে করো না, তোমাকে না, ধরো যে কাল্পনিক চরিত্রটা নিয়ে তোমরা আমার সাথে মজা করো ওই সাদিয়াকে বলতেছি। তো ধরো আমি বলে দিলাম আই লাভ ইউ সাদিয়া, একদম ডিরেক্ট বলে ফেললাম, কোনো ঝামেলা আছে? এটা ডিরেক্ট। এখন ধরো আমি বলতে পারতেছি না, তো এটা হচ্ছে আমি, আবার এটা আমার একটা বান্ধবী আছে না, আবার এনে সাদিয়া আছে। আমি কইলাম যে বান্ধবী আমি তো সাদিয়াকে পছন্দ করি, বলতে পারছি না সরাসরি, তুমি একটু বলে দাও। তা আমার বান্ধবী গিয়ে সাদিয়াকে বললো যে আসিফ বলল আমাকে যে তোমাকে আসিফ পছন্দ করে। এইটাই হচ্ছে ভাইয়া অন্যের দ্বারা উক্তি, বুঝছো? এটা তো তোমরা সারাদিন করো, ওটা বুঝছো না? যে আমি নিজে বললাম না, বান্ধবীকে বললাম, বান্ধবী যা সাদিয়াকে বললো, এই সাদিয়া দোস্ত শোন, আসিফটা তোকে পছন্দ করে, ঠিক আছে? বলছে তোকে আই লাভ ইউ,
আমি যে বললাম যে আই লাভ ইউ, এই কথাটাকে সে যায় বললো আসিফ বললো তোকে আই লাভ ইউ, এই যে অন্যের দ্বারা উক্তি এইটুক। এখন এইখানে বেসিক যে জিনিসটা আমি তোমাকে শিখাবো, এত প্রেম কাহিনী না, বেসিকটা হচ্ছে ভাইয়া এই জিনিসটা ন্যারেশন মানেই কি মনে রাখবা, ন্যারেশন মানে অতীত, অতীত ন্যারেশন মানে অতীত, অতীত মানে পাস্ট। কেমনে অতীত হইলো ভাইয়া বলো তো? আচ্ছা আমি যখন বললাম ডিরেক্ট যে আমি বললাম যে ধরো আমি একটা কথা বললাম, এখনই বললাম যে ঠিক আছে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, ধরো একজন ক্লাসে অনুপস্থিত, তো তুমি ক্লাস করতেছো, তোমার একটা ফ্রেন্ড আছে আমাদের ব্যাচে পড়ে, তোমরা একসাথে ভর্তি হয়েছো, তোমাকে বললাম যে তোমার যে ফ্রেন্ড আসে নাই রহিম, রহিমকে বললো যে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে, তুমি তো ক্লাসটা করতেছো, করার শেষে যায় বলবা যে রহিম শোন আসিফ ভাই বলছে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে এবং ক্লাসে যাওয়ার জন্য। আমি যে কথাটা তোমাকে এখন বললাম আর আমার এই কথাটাকে যে তুমি পরে অন্য একজনকে বললা, এটা অতীত হয়ে গেল না বলো তো? আমি এখন বললাম, এই যে এখন দাঁড়ায় বললাম যে রহিমকে বললো পড়াশোনা করতে, তুমি যা যখন রহিমকে বলবা আমার এই কথাটা, এটা কি বর্তমানে আছে আর এটা অতীত হয়ে গেছে না? আসিফ ভাই বলছে তোকে তুই পড়াশোনা করার জন্য। অর্থাৎ এখন দেখো এরকম ভাবে আমি বললাম একটা কথা, এই কথাটাকে যখন তুমি আরেকজনের কাছে যাবা, এই কথাটা তো আর বর্তমানে নাই, এটা তো অতীত হয়ে গেছে। ধরো আমি যে উক্তি মানে আমি যে উক্তিটা বলেই ফেললাম তোমাকে, যে কথাটা এক মুহূর্তে এখন যে মুখ দিয়ে বের হচ্ছে কথাগুলা, এই কথাগুলা কিন্তু তুমি শুনে তারপরে কাজ করবা। তুমি যখন শুনবা আমার এই কথাটা, এখন যে কথাটা বলতেছি এটাতে 1 সেকেন্ড পরে অতীত হয়ে গেছে, তাহলে ন্যারেশন মানেই পুরাটা অতীত। অর্থাৎ তুমি ধরো ন্যারেশন মানেই হচ্ছে উক্তি, তে তুমি একটা উক্তি দিলা যে আমি বললাম যে আমি চা পছন্দ করি না, তোমাদের বাসায় গেলাম, তুমি তোমার আম্মুকে যাই বলবা যে আম্মু আসিফ ভাইয়ের জন্য একটু কফি বানাও, ভাই তো চা পছন্দ করে না। তা আমি যখন বললাম এই কথাটা, আবার তুমি গিয়ে তোমার মাকে যখন বললা, আমি যখন কথাটা বললাম এই কথাটা আমি বলার পরেই তো তুমি তোমার মাকে বলছো, তখন তুমি তোমার মাকে বলছো, তখন আমার এই কথাটা তখন তো অতীত হয়ে গেছে, তাই না? এটা তো আর বর্তমানে নাই, আমি তোমাকে বলেই ফেলছি, মুখ দিয়ে যখন বের করে ফেলছি, এরপরে না হয় তুমি বলছো। তাহলে যেটা মুখ দিয়ে বের করা হয়, যেটা আমি বলেই ফেলি, এই জিনিসটাকে তুমি আরেকজনকে বলো, সেটা হচ্ছে অতীত। তার মানে ন্যারেশন মানে সবকিছু অতীত। বুঝতে পারছো? একটু বেশি তুমি বুঝতে পারছো কিনা বলো? ন্যারেশন মানেই সব অতীত। দেখো নাটক যে শুরু হয়েছে মাত্র, তো যারা লেট করে ঢুকতেছো তোমাদেরকে বলি, আজকে আমরা পড়াচ্ছি হচ্ছে নারী শুন। নারীকে যখন আদর করে ডাকা হয় তখন এটাকে বলা হয় নারী শুন। কেন আদর করে ডাকবো জানো? যাকে দেখতে নারী তার চলন বাঁকা, কেমনে করি তারে সোজা, এই মুসিবত নিয়ে আজকে আসছি। এই ন্যারেশন যে টপিকটা, ওই টপিকটা একটু বাঁকা, এটা কিন্তু নারীর মতো ঠিক করতে হবে। বুঝতে পারছো? আরেকটা তো আছে রে, যে অভিনয়ের জন্য নারী সেরা রে, এই যে কি চুল তো নাই, তাহলে আমি পারতাম না, ওই কি জানি করে। ওকে ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? হ্যাঁ। আরেকজন আছে আমার সৌন্দর্য নিয়া, আমি ঘুমাই না কতদিন ধরে, তোমাদের জন্য বই বানাই, কত কিছু করি, আরেকজন আছে আমার সৌন্দর্য নিয়া। ওকে গেল, ন্যারেশন মানে অতীত, শেষ। যেমন ধরো এখানে গিয়ে আমি একটু উদাহরণ দিলাম, যেমন আমি বললাম তোমাকে, বললাম এই যে দেখো আমি তোমাকে বলতেছি কি কি সাজেশন দিচ্ছি, দেখো দেখো এই ছেলেগুলা এগুলা শিখে রাখো, নারী কিন্তু অভিনয়ের জন্য সেরা, হ্যাঁ, তো এগুলো কিন্তু শিখো। দেখো মানে এইটা ন্যারেশন আর কি, তোমাদেরকে বলতেছি না, মেয়েদেরকে বলি না। আমি বললাম যে ছেলেদেরকে বললাম যে কি করা যাবে না, প্রেম করা যাবে না, এই কথাটা আমি বলছি। এটা কি ভাইয়া? এটা আমার সরাসরি উক্তি, তাই এটি ডিরেক্ট। তুমি আবার আমার উক্তিটিকে গিয়ে, তুমি আবার এই যে আমি বললাম আমার উক্তিটিকে গিয়ে একজন বন্ধুকে বললে যে আসিফ ভাই বললো প্রেম করা যাবে না, এখানে আগে আমার দেওয়া উক্তিটি তুমি বললে, সেটা হচ্ছে ইনডিরেক্ট, অর্থাৎ অন্য একজনের বক্তব্য। তাহলে দেখো আমি বললাম যে প্রেম করা যাবে না, এইটা আমার সরাসরি উক্তি, তাই এই উক্তিটি ডিরেক্ট। তুমি আবার আমার এই উক্তিটা গিয়ে একজন ফ্রেন্ডকে বলছো, অর্থাৎ এই উক্তিটা গিয়েই আরেকজন ফ্রেন্ডকে বলছো, তো এই যখন এই ফ্রেন্ডকে বলছো, এটা কি আর বর্তমান আছে? এটা অতীত হয়ে গেছে না? এই ন্যারেশন মানে এই অতীত, এইটুকু মনে রাখলে ওকে। ওকে এখানে দুই ধরনের আছে, হ্যাঁ, দুই ধরনের। দেখো ন্যারেশন দুই ধরনের আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড পিস। এখন ভাই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড পিস এগুলো ভাই মনে থাকে না, সহজ জিনিস। আগে কি থাকে বলো তো? ভার্ব না, আগে ভার্ব থাকে, পরে কি থাকে? পরে অন্য কিছু থাকে, তাই না? স্পিচ
আগে ভার্ব পরে অন্য কিছু থাকে, তাহলে রিপোর্টেড ভার্বটা আগে থাকে, রিপোর্টেড পিসটা পরে থাকে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে দেখো কোনটি রিপোর্টিং ভার্ব এবং কোনটি রিপোর্টেড পিস বোঝার জন্য নিচের উদাহরণটি দেখো। কোনটাকে রিপোর্টিং তোমার হচ্ছে ভার্ব বলা হয় এবং কোনটাকে রিপোর্টেড পিস বলা হয় বোঝার জন্য নিচের উদাহরণটি দেখো। এখানে খেয়াল করো যে কোনটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর কোনটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে স্পিচ, একটু মনে রাখবে। এখন এই রিপোর্টেড, এই রিপোর্টিং, প্লিজ এগুলো অনেক পেইন দেয়, বাদ আজকে থেকে জীবনে এগুলো শেখার কোনো দরকার নেই। একটা ভার্ব আর একটা স্পিচ, একটা ভার্ব আর একটা স্পিচ, রিপোর্টেড যা শিখছে এতদিন বাদ, পেইন হয় অনেক। ঠিক আছে? তো নারীকে সোজা করার জন্য আস্তে আস্তে সাইজ করা শুরু করলাম। ঠিক আছে? তো দেখো এই যে এখানে একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে স্পিচ, একটা হচ্ছে ভার্ব আর একটা স্পিচ। তাহলে তুমি যখন লেখো সাবজেক্ট তারপরে ভার্ব তারপর না অবজেক্টে তুমি বক্তব্য লেখো, তাহলে সহজ হয়ে গেল না? আগে একটা হচ্ছে ভার্ব পরেরটা হচ্ছে স্পিচ। তাহলে একটা বাক্য যখন আমি লিখবো আগে হচ্ছে ভার্ব। ওকে, এই যে ভার্ব হচ্ছে সেড, আই সেড, আই সেড আই উইল, আমি বললাম ভার্বটা আগে, আমি বললাম, আমি কি বললাম, এই যে আমার বক্তব্যটা, এটা হচ্ছে স্পিচ। তুমি বললা, কি বললা, এই যে বক্তব্যটা দিলা, এটাই তো একটা স্পিচ। তাহলে আই সেড এটা হচ্ছে ভাইয়া ভার্ব, এই যে সেড হচ্ছে ভার্ব। আমি বললাম, কি বললাম, আই উইল কাম টু ঢাকা ইয়েস্টারডে, আই উইল কাম টু ঢাকা ইউনিভার্সিটি। যাই হোক, ইউনিভার্সিটি অফ ঢাকা হবে, বাট ঢাকা ইউনিভার্সিটি ডিরেক্ট বাংলার নাম লিখে ফেলছে, সমস্যা নাই। আই উইল কাম টু ঢাকা ইউনিভার্সিটি, বাট ইউনিভার্সিটি অফ ঢাকা। তা আই সেড আমি বললাম, তা আমি কি বললাম, এটাই তো বক্তব্য। স্পিচ মানে বক্তব্য। হইছে? দুটো অংশ বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তো দুটো অংশ, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে স্পিচ। তাহলে আই সেড আমি বললাম, কি বললাম, এই যে বক্তব্য বললাম। এখন দেখো ইনভাইটেড ক্ষমার আগের অংশটিকে বলা হয় ভার্ব। এখন সহজ ভাষায় যদি বলো যে ইনভাইটেড যে ক্ষমা আছে, এই ক্ষমার যে আগের অংশটি, এই ক্ষমার আগের অংশটাকে বলা হয় ভার্ব এবং পরের অংশটাকে বলা হয় স্পিচ। যেমন আই সেড, এই দেখো আই সেড আমি বললাম, এখন কি বললাম, এই যে আমার বক্তব্যটা, তাহলে এটা কি, সেইটা হচ্ছে ভার্ব আর এই বক্তব্যটা হচ্ছে কি, এই বক্তব্য হচ্ছে স্পিচ। এই তো এইটাই বুঝে নিচ্ছে, আর কিছু না। তো এতক্ষণ যা বুঝাইলাম এগুলো এমনি কোনো কাজের না, উদাই। এখন আসো কাজের জায়গায়। এখান থেকে শুরু হয়েছে ক্লাস। হ্যাঁ, তো 5টা তোমাকে হচ্ছে হারবাল দিব, যে জিনিসগুলো 5টা জিনিস, ন্যারেশন শেষ। ঠিক আছে? মানে নারী তোমার কথা শুনবে, এই 5টা জাদু যদি তুমি ফলো করো, 5টা জাদু। কয়টা জাদু? নারীকে বশ করার জন্য, যে অভিনয়ের জন্য সেরা, অনেক অভিনয় করে, অনেক কিছু করে, তো ওই ন্যারেশনও তো অনেক অভিনয় করে। হ্যাঁ, তো তোমার যদি কথা শোনাইতে হয়, যে অভিনয় করে তাকে যদি তোমার বসে আনতে হয়, তাহলে আমি তোমাকে 5টা ফর্মুলা দিব, 5টা হারবাল দিব। তুমি এই 5টা ফর্মুলাকে একদম সেট করে নিয়ে একটার পর একটা ইউজ করবা, দেখবা একদম তোমার কথা শুনে গেছে। কে কথা শুনবে? ন্যারেশন তোমার কথা শুনবে। ঠিক আছে? তাহলে দেখো ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার 5টা নিয়ম দেখে নাও। এই 5টা নিয়মই হচ্ছে ন্যারেশনের খেলা শেষ। তাহলে দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় দেয়ার আর 5 চেঞ্জেস অফ ন্যারেশন, তো ন্যারেশন এর কয়টা চেঞ্জ হবে? 5 চেঞ্জেস। আচ্ছা, 5 চেঞ্জেস কি কি? একটা হচ্ছে ভাইয়া ভার্ব, ভার্ব কি থাকবে? সেইড থাকবে এবং সেইড টু থাকবে, এইটার পরিবর্তন হবে, এগুলো সব কিছুর পরিবর্তন হবে, ওকে। তারপরে আরেকটা জিনিসের পরিবর্তন হবে, সেটা হচ্ছে ইনভাইটেড ক্ষমা বা ইনভাইটেড ক্ষমা, এটার পরিবর্তন হবে, এটাকে পরিবর্তন করতে হবে। তাহলে 5টা জায়গায় অপারেশন তোমাকে করতে হবে। ঠিক আছে? তাহলে দেখবা নারীর ঘাট তেরামি রোগ টুক যা আছে সব ঠিক হয়ে যাবে। তো প্রথমে কি ভার্বের অপারেশন করতে হবে। ভার্বটা কি থাকবে? রূপ দেওয়া আছে, চিহ্নিত করা আছে, সেইট থাকবে এবং সেইট টু থাকবে, এটাকে উঠায় দিয়ে পরিবর্তন করতে হবে। ক্ষমা বা ইনভাইটেড ক্ষমা থাকবে, এটাকে আমরা পরিবর্তন করতে হবে, এই জায়গাতে আমরা এগুলাকে বাদ দিতে হবে, অপারেশন করব, সমস্যা নাই। তারপর পার্সন থাকবে। হ্যাঁ, এই যে দেখো পার্সনের কারণে তো যত ঝামেলা। হ্যাঁ, তুমি ধরো এই যে যোগু আর হচ্ছে এই যে সাদিয়া, হ্যাঁ এই যে যাই ঝামেলা করে, মাঝখানে আইসা যা আমাকে লাগায় দাও, হ্যাঁ আসিফ ভাই প্লাস সাদিয়া বানায় দাও, এই যে পার্সনের ঝামেলাগুলো, তখনই তো নারী অভিনয় শুরু করে যোগু আর আমার মধ্যে। ঠিক আছে? তো এই পার্সোনাল ঝামেলাগুলা, এই পার্সনের ঝামেলাগুলোও তোমাকে সামলাইতে হবে। তাহলে পার্সন মনে রাখার জন্য আমি এই কথাগুলো বলতেছি যেন মনে থাকে। তাহলে পার্সনটাকে চেঞ্জ করতে হবে, পার্সনের পরে টেন্সকে চেঞ্জ করতে হবে, টেন্স মানে সব অতীতে যাবে, টেন্স চেঞ্জ করতে হবে। তারপর কিছু কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ ওয়ার্ডের পরিবর্তন করতে হবে
এগুলো পরিবর্তন করতে হয়। তাহলে কয়টা চেঞ্জ করতে হয়? 5টা চেঞ্জ করতে হয়। খাতায় লিখে ফেলো আমার সাথে সাথে, বেশিক্ষণ লাগবে না। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় 5টা চেঞ্জ করতে হয়। 5টা চেঞ্জ মুখস্থ করো। একটা হচ্ছে ভার্ব, সেইড বা সেইড টু থাকবে, তারপরে হচ্ছে ইনভাইটেড কমা মুখস্থ। হ্যাঁ দেখো, নারীকে সোজা করা ফর্মুলাগুলো মুখস্থ থাকতে হবে। একটা হচ্ছে তোমার যে ভার্ব আছে সেইড এবং সেইড টু, এটাকে পরিবর্তন করব। ইনভাইটেড কমা যে আছে, এই কমার পরিবর্তন করব, টেন্সের পরিবর্তন করব, পার্সনের পরিবর্তন করব, এবং কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোর পরিবর্তন করব। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা 1 বাই 1 এই 5টা পরিবর্তন এমনভাবে শিখবো জীবনে তোমার ন্যারেশনের করা ক্লাসের মধ্যে জীবনে সব থেকে গুছানো ক্লাস, মানে গুছানো ক্লাস, সেরা ক্লাস। হয়তো তুমি আরও আগেও করতে পারো, কোথাও সমস্যা নেই, এটা আমি বলবো না, বাট সব থেকে গুছানো ক্লাস। ওকে, এখন এই যে 5টা চেঞ্জ আছে, এই চেঞ্জের মধ্যে প্রথমে আমরা 2টা চেঞ্জ শিখবো। কয়টা চেঞ্জ শিখবো? 5টার মধ্যে দেখো 5টা চেঞ্জ আছে, এর মধ্যে 2টা চেঞ্জ এখন একসাথে শিখে ফেলবো। প্রথম 2টা চেঞ্জ কি শিখলাম? সেইড বা সেইড টু থাকলে এটা উঠাইতে হবে, ইনভাইটেড কমা থাকলে এটাকে উঠাইতে হবে, প্রথম 2টা। তাহলে দেখো প্রথম 2টা চেঞ্জ কি কি? প্রথম 2টা চেঞ্জ হচ্ছে এই যে হচ্ছে সেইড এবং সেইড টুর পরিবর্তন করতে হবে এবং ইনভাইটেড কমার পরিবর্তন করতে হবে। তাহলে 2টা অপারেশন আমরা এখন ভালো করে শিখবো। ওকে, পরে বাকি 3টা পরে শিখতেছি। এখন দেখো 2টার অপারেশন সুন্দর করে করে ফেলি। ওকে, তোমাদের দেখা যায়? ওকে, দেখো এই যে ভার্ব, এটা বাদ, এই রিপুটিং বাদ, এইসব উদাই। এই যে ভার্ব এবং ইনভাইটেড কমা, এই 2টা জিনিসের পরিবর্তন হবে। কার কার পরিবর্তন হবে? ভার্ব এবং ওই ইনভাইটেড কমার পরিবর্তনটা আমরা করব। তাহলে ভার্ব কে বলতো? সেইড এবং সেইড টুর পরিবর্তে কি কি বসাইতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। ইনভাইটেড কমা, এই যে ইনভাইটেড কমা আছে, এই ইনভাইটেড কমা উঠে গিয়ে কি কি বসাইতে হয়, এই 2টা চেঞ্জেস আমরা শিখব। তাহলে আমরা জানতাম সেইড এবং সেইড টুর পরিবর্তন হবে এবং ইনভাইটেড কমার পরিবর্তন হবে। এখন কোন কোন জায়গায় কি কি পরিবর্তন নিয়ে আসতে হয় এইগুলো আমরা এখন শিখব। শেখার জন্য খুবই ইজি, তুমি জাস্ট 5টা সেন্টেন্স ধরে ধরে চেঞ্জ করতে হয়। এই অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটিভ, এই 5টা সেন্টেন্স ধরে ধরে শেষ করতে। তাহলে প্রথমে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আছে। যদি দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এই ক্ষেত্রে সেইড এবং সেইড টুর পরিবর্তে জাস্ট আমি সেইড দিব অথবা টোল দিব, সেইড দিব অথবা টোল দিব। এখন অনেকের মনে প্রশ্ন, ভাই কখন সেইড দিব কখন টোল দিব, একটু বেশি বাকনামি করে আইসা পরে প্যাডের মধ্যে রাখো প্রশ্নটা, ঠিক আছে, পরে উত্তর দিব। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা দেখব তখন এই সেইড এবং সেইড টু থাকবে না, এর পরিবর্তে আমরা সেইড অথবা টোল দিব এবং ইনভাইটেড কমা উঠায় দিয়া আমরা দ্যাট ব্যবহার করব। কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। ক্লিয়ার? অপারেশন ক্লিয়ার? 5টা চেঞ্জের মধ্যে 2টা চেঞ্জ শিখতেছি, সবগুলো সেন্টেন্স দিয়ে শিখতে হয়। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে দেখলেই চিনবা, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমাদের কি করতে হবে? এই সেইড এবং সেইড টুর পরিবর্তে সেইড অথবা টোল দিব, ইনভার্টেড কমা উঠায় দেওয়ার দ্যাট দিব। ওকে, তো অপারেশন সাকসেসফুল করি। তারপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ভাইয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি কিভাবে চিনবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার সব থেকে সহজ উপায় হচ্ছে বাক্যের শেষে কোয়েশ্চন মার্ক থাকবে। যদি দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন আমাদের 2টা চেঞ্জ আমরা এখন করব। একটা হচ্ছে কি সেইড এবং সেইড টুর পরিবর্তে কি দিতে হবে? সেইড এবং সেইড টুর পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আক্স দিতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি দিতে হবে? আক্স দিতে হবে এবং ইনভাইটেড কমা উঠায় দিতে হবে। এবং ইনভাইটেড কমা উঠায় কি দিব? আমরা দেখো ইনভাইটেড কমা উঠায় দিয়ে আমরা ইফ দিব এবং যদি দেখো ডাব্লিউএস আছে, হো, হোয়েন, হোয়াট এগুলো আছে, দেখো ডাব্লিউএস কোয়েশ্চন আছে, তাহলে যেটা আছে এইটাই দিব। ধরো এই জায়গার মধ্যে তোমার হচ্ছে ধরো হচ্ছে এম আছে, ইজ আছে, আর আছে, তখন আমরা ইফ ইউজ করব। ওকে, তখন আমরা এই ইনভাইটেড কমা উঠায় দিয়া, ওই কমাটা উঠায় দিয়া আমরা কি দিব? ইফ ইউজ করব। কিন্তু এই জায়গাগুলো যদি দেখো ডাব্লিউএস আছে, মানে হোয়াট আছে, হ্যাঁ, হো আছে, হ্যাঁ, হাউ আছে, এগুলো যদি থাকে তখন যা আছে তাই, নো চেঞ্জ। মানে ডাব্লিউএস থাকলে যা আছে তাই ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে দিব। ইনভার্টেড কমা উঠায় ডাব্লিউএস দিয়ে, মানে ডাব্লিউ দিয়ে যদি কোনো কিছু শুরু হয়, কোনো ওয়ার্ড থাকে, ডাব্লিউএস দিয়ে কোনো ওয়ার্ড থাকে, তখন ইনভার্টেড কমা উঠে এই ডাব্লিউএস ওয়ার্ডটাই দিয়ে দিব। ক্লিয়ার? আর যদি না থাকে তখন আমরা ইফ ব্যবহার করব। ওকে, 2টা গেল। তারপরে আসো 3 নাম্বার। ওকে, 3 নাম্বারে আসো যে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভাই কিভাবে চিনবো?
ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? ভার্ব দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শুরু হবে। কোনো সেন্টেন্স যখন ভার্ব দ্বারা শুরু হবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন 5টা চেঞ্জের মধ্যে 2টা অপারেশন চলতেছে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন দেখবা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স, তখন তুমি কি করবা? এই সেড আমরা শিখতেছি কি সেড এবং হচ্ছে সেড টু, হ্যাঁ সেড টু, এই দুইটার পরিবর্তে কি বসবে? যখন দেখবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, এই দুইটা থাকলে এই দুইটাকে উঠাইয়া দিব, উঠাইয়া দিয়ে কি বসাইতে হবে? আদেশ যদি বুঝায় ওই বাক্যটা, ইম্পারেটিভ বাক্যটা যদি আদেশ বুঝায় তখন আমরা ওয়ার্ডার দিব। ওই ইম্পারেটিভ বাক্যটা যদি উপদেশ বুঝায় তখন আমরা অ্যাডভাইস দিব, উপদেশ মানে অ্যাডভাইস। ওই ইম্পারেটিভ বাক্যটা যদি অনুরোধ বুঝায় তখন আমরা রিকোয়েস্ট দিব। যদি তোমাকে বলে প্লিজ হেল্প মি, তাহলে তোমাকে রিকোয়েস্ট করতেছে না, তখন তুমি এই সেড এবং সেড টু উঠায় রিকোয়েস্টেড দিবা। যখন দেখবা নিষেধ বুঝাবে, না এটা করো না, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, তখন তোমাকে এটা ফরবেইড দিতে হবে, ফরবেইড দিবা। কিছু না বুঝালে, ধরো এখানে নিষেধও করছে না, অনুরোধও করছে না, উপদেশও বুঝাইছে না, কোনো কিছুই বুঝাইছে না, তখন এই সেড টু এবং সেড টু পরিবর্তে আমরা কিছুই যদি না বুঝাই তখন আমরা টোল্ড ইউজ করবো। অর্থাৎ এই বাংলাগুলো কোনো কিছু না বুঝাইলে তখন আমরা টোল্ড ইউজ করব। এই সেড এবং সেড টু তুলে দিতে হবে। এক কথায় নারীর অপারেশনের ক্ষেত্রে এই যে ক্যান্সার, সেড এবং সেড টু তুলে দিতে হবে, তুলে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে এগুলো বসাইতে হবে। এবং ওই পাশে কি বসাইতে হবে? ইনভাইটেড ক্ষমা উঠায় দিয়া, ইনভাইটেড ক্ষমা উঠায় দিয়ে কি বসাইতে হবে? টু বসাইতে হবে। ইনভাইটেড ক্ষমা উঠায় দেয়া টু বসাইতে হবে। এখন আসো, এখন দেখো সেম যে অপারেটিভ সেন্টেন্স যদি থাকে, এখন দেখো অপারেটিভ সেন্টেন্স যদি থাকে, ভাই অপারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো? অপারেটিভ সেন্টেন্স তো চিনা খুবই সহজ, অপারেটিভ সেন্টেন্স চিনা খুবই সহজ। দেখো যদি দেখো মে থাকে, লং লিভ থাকে, তখন সেটা অপারেটিভ সেন্টেন্স। তখন আমরা যে সেইড আছে এবং সেইড টু, এর দুইটাকে উঠায় দিয়ে আমরা প্রেড এবং উইশ বসাবো এটার পরিবর্তে। এবং ওই যে ইনভাইটেড ক্ষমাটা আছে না, ওই ক্ষমাটা উঠায় দিয়ে আমরা এই জায়গায় দ্যাট বসাই দেব। ক্লিয়ার? তারপরে সেম যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে, শেষে এরকম এক্সক্লামেটরি সাইন থাকে, তখন আমরা এই যে সেইড আছে না, সহজ উত্তর সেইড এবং এই যে সেইড টু, এই দুইটা ঢংকে উঠায় দিয়া আমরা এক্সক্লেম উইথ জয় দিব অথবা সরু দিব। সেন্টেন্সটা যদি বুঝায় যে দুঃখ, আহা, এই যে এরকম যদি বুঝায় নারী অভিনয়ের জন্য সেরা রে, ছলনা করে, তো কষ্ট বুঝায়, তখন তুমি দিবা এক্সক্লেম উইথ সরু। ঠিক আছে? আর তুমি যদি কোনো আনন্দ হয়, খেলাধুলা জিত, তখন এক্সক্লেম উইথ জয় দিবা। অর্থাৎ সেইড এবং সেইড টুর পরিবর্তে যদি এই বাক্যটা যদি তুমি দেখো যে দুঃখের, তাহলে সরু দিব, বাক্যটা আনন্দের তাহলে জয় দিব। বাট কার পরিবর্তে? সেইড এবং সেইড টুর পরিবর্তে। এবং ইনভাইটেড ক্ষমা উঠায় দিয়ে কি দিতে হবে? দ্যাট দিতে হবে। এখন ভাইয়া অনেক ঝামেলার বিষয় দেখলাম, এতগুলো ভাইয়া মনে থাকবে কেমনে? একটা শর্টকাট নোট দাও। এইটুক হইলে তোমার 5টা চেঞ্জের মধ্যে এইটুক পারলে তোমার কিন্তু 2টা হয়ে গেছে। এখন একটু খেয়াল করো, এখন মনে রাখার টেকনিকটা দিই, তোমাদের বেসিক বুঝাইলাম, এখন মনে রাখার টেকনিকটা দিই। দেখো একটু ছোট আছে, সমস্যা নাই। দেখো ইনভাইটেড ক্ষমাটা উঠাইতে হবে না, মেন তো ইনভাইটেড ক্ষমাটা উঠাইতে হবে। এখান থেকে শুরু করি। দেখো তো সবগুলা দ্যাট দ্যাট দ্যাট, 3টাই তো দ্যাট। 5টা সেন্টেন্সের মধ্যে 3টাই দ্যাট, 2টা আলাদা। একটা হচ্ছে টু, একটা হচ্ছে টু। টু কোনটাতে বসে? মনে রাখবা সবসময় টু বসে ইম্পারেটিভে, টু বসে ইম্পারেটিভে, জাস্ট একটু মনে রাখবা। আর কোয়েশন হলে, আর ধরো তোমার হচ্ছে ইন্টারোগেটিভ হলে তোমার ইফ ব্যবহার করতে হয়। এই ইনভাইটেড ক্ষমাটা কি করতে হয়? এই ইনভাইটেড ক্ষমাটা উঠায় দেয়া ইফ ব্যবহার করতে হয়। আর যদি ডাব্লিউএস থাকে ডাব্লিউএস, তাহলে এই 2টা ব্যতিক্রম, তাই না? আর সবগুলো দ্যাট। সহজ জিনিস, যারা নতুন কোনো টেনশন করে না, ওই ক্ষমাটা উঠাবো, আমরা প্র্যাকটিসে গেলেই বুঝবা। ওই ক্ষমাটা উঠায় দিয়ে জাস্ট এইগুলা বসাইতে থাকবো, সেন্টেন্স বুঝে। বুঝতে পারছো? সহজ না? এবং এই সেইড এবং সেড টুর পরিবর্তে কি কি ব্যবহার করা হয়? এই সেইড এবং সেড টুর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড এবং টোল দিব। ইন্টারোগেটিভ মানেই প্রশ্ন। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্ন বোধহয় জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা ইংরেজি কি? আস্কড। তারপরে ইম্পারেটিভ মানে কি? তোমার এইগুলো তো তোমরা আগেই জানো। ইম্পারেটিভ মানে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, কোনো কিছু বুঝাইলে মনে থাকবে। অপারেটিভ মানে কি? তোমার কোনো কিছু প্রে করা, উইশ করা। এক্সক্লেমেটরি মানেই হচ্ছে এগুলো। এটা সেড এবং সেড টুর পরিবর্তে ইজিলি বসাইতে পারবা, বাট এটা ঝামেলা হয়। বাট এটা 3টাই সেম, 2টা আলাদা। ক্লিয়ার? এখন আসো, এখন এই যে আমরা 2টা চেঞ্জ শিখলাম প্রত্যেকটা সেন্টেন্সে, এখন প্রত্যেকটা সেন্টেন্স আমরা ধরে ধরে প্র্যাকটিস করব। তোমার লাইফে এমনভাবে পড়াবো। এখন অনেকে আছে সেন্টেন্স বুঝো না, সেন্টেন্স বুঝাইতে হবে। দেখো তোমাদের একটু সেন্টেন্সটা বুঝাই দিই। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট
তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কেমনে হয় দেখো, আই লাভ মাই মম, এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে অবজেক্ট। আই লাভ মাই মম, ঠিক আছে, আমি আমার মাকে ভালোবাসি। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমনে হয়, তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দ্বারা কোয়েশ্চন করতে হয়। তারপর দেখো, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। যেমন ইজ শি ওয়াচিং টিভি, কোয়েশ্চন মার্ক আছে দেখলেই বুঝবা। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়। যেমন স্টাডি টেকনিক্যালি টু গেট এ প্লাস, তাহলে এ প্লাস পাওয়ার জন্য তোমাকে টেকনিক্যালি পড়তে হবে। অপারেটিভ সেন্টেন্স কীভাবে শুরু হয়, মে দ্বারা শুরু হয়। তারপর এক্সক্লামেটরি সেন্টেন্স কীভাবে শুরু হয়, এরকমভাবে শুরু হয়। ওকে, এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের আর একটা নতুন নাম আছে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ। ইম্পারেটিভের একটা নাম হয়তো বা ডিক্লারেটিভ, ঠিক আছে। এরকম করতেছে কেন, তো ওপিএস নাই তো। আচ্ছা, এখন আসো, আমরা এখন একটা একটা করে শিখবো। দেখো কিভাবে পড়াই, একটা চার্ট তো তোমাকে আগে শিখাই ফেলছি, বাট এখন তোমাকে দেখো কি ডিফারেন্ট ওয়েতে আমি পড়াবো। তাহলে আমরা মনে আছে তোমাদেরকে পড়াইছিলাম না যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড এবং এই যে সেড এবং সেড টু এর পরিবর্তে কি বসে, এর পরিবর্তে সেড বা টোল বসে, এবং ওই ইনভার্টেড কমা এটা উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তাই না? এই দুইটা পরিবর্তন, সেড এবং সেড টুর পরিবর্তে সেড বা টোল বসে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। চলো আমরা এখন প্র্যাকটিস করি, পুরাটা পারা লাগবে না, একটু পারলে হবে। দেখো হি আছে, এখন দেখো সেড টু আছে, হি সেড টু মি আই লাইক ইউ। আচ্ছা, এটা কোন সেন্টেন্স দেখো তো, এইখানে দেখতে হবে সেন্টেন্সটা, আই লাইক ইউ, আমি তোকে পছন্দ করি, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে কি এটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তনটা কিভাবে করতে হয়, এই সেড এবং সেড টুর ঘাটটা ধরতে হবে, ধরে কি করতে হবে, এখানে সেড অথবা টোল দিতে হবে। তাহলে আমি কি দিলাম, হি টোল্ড মি, হি টোল্ড মি, হি টোল্ড মি। তারপরে কি দ্যাট আছে না, দ্যাটটাকে উঠায় দিয়ে ইনভার্টেড কমা উঠায় দিয়ে কি করতে হবে, এই যে দেখো ইনভার্টেড কমা উঠায় দিয়ে আমরা দ্যাট দিলাম। এই তো পরিবর্তন শিখে গেছে। এখন ভাইয়া কখন টোল্ড হবে, কখন সেড হবে, যখন দেখবো অবজেক্ট আছে, যখন দেখবো অবজেক্ট আছে সেড টু বা এটার পর অবজেক্ট আছে, তখন আমরা টোল দিব, এটা ইজি। যখন দেখবা এটার পরে একটা সেড টু মি বা দেম অবজেক্ট থাকে, তখন আমরা ইউজ করব। ক্লিয়ার? এখন দেখো এটার আনসারটা, তারপরে আরেকটা দেখো, এটার আনসারটা তোমরা দিবা, পুরোটা লাগবে না। তাহলে দেখো আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক। এখন দুইটা চেঞ্জ শিখতেছি, সব পারা লাগবে না, দুইটা চেঞ্জ শিখো, দুইটা চেঞ্জ শিখো। দেখো এখন বলতেছে আসিফ সেড আই এম রিডিং এ বুক, আসিফ বলল যে আমি একটা বই পড়তেছি, এটার চেঞ্জ করতে হবে। তাহলে এইটুক চেঞ্জ করো, তাহলে এখানে এইটুক চেঞ্জ করো, যে এই সেড যে আছে, বুঝলাম না, ওর তো বোর্ডে ঝামেলা অনেক। এখন দেখো এই সেডের পরিবর্তে কি দিবা, এই সেডের পরিবর্তে কি বসাইতে হবে আমরা শিখছি। সেডের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে সেড বা টোল। টোল কখন বুঝাবো, অবজেক্ট থাকলে। অবজেক্ট আছে, অবজেক্ট নাই, তাহলে সেড আছে, আমরা সেডে রেখে দিলাম, ঠিক আছে, সেডেই রেখে দিলাম, ঠিক আছে। এখন এই যে ইনভার্টেড কমা আছে না, ওই ইনভার্টেড কমা উঠায় কি দিতে হয়, দ্যাট দিতে হয়। ইনভার্টেড কমা উঠায় কি দিতে হয়, দ্যাট দিতে হয়, এইটুকুই। তারপরে ট্যাশ। এখন এটার আনসার তোমরা দিবা, নিজে নিজে বসাও, বলো। এখানে সেড টু রাতুল দেওয়া আছে, তা আসিফ সেড টু রাতুল, তাহলে আসিফ সেড টু রাতুল, আসিফ রাতুলকে বলল। উফ, এরকম করতেছে কেনটা, এটার আনসার কি দিবা গ্যাপের মধ্যে একটু বলো তো। পুরোটা পারা লাগবে না, তুমি জাস্ট এটা বলো। ওকে, একটু পরিবর্তন দেখো, সেড টু রাতুল আছে না, তাহলে দেখো যদি অবজেক্ট থাকে বলছিলাম, অবজেক্ট থাকে বলছিলাম, তাহলে টোল দিতে হয়, তাহলে এটার পরিবর্তে আমরা টোল দিব, শেষ। সেড টুর পরিবর্তে আমরা টোল দিব, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসাইতে হয়, দ্যাট বসাইতে হয়। বাচ্চাদের মতো পড়াইতেছি, পারলা? হ্যাঁ, আসিফ টোল দ্যাট, ভেরি গুড, এই তো পারতেছো, এই যে পারতেছো।
এখন দেখো কখন টোল্ড হবে, কখন কি হবে, যখন পিডিএফটা পড়বা আবার মনে থাকবে, সমস্যা নেই। এখন আসো ইন্টারোগেটিভ সেন্টেন্সে, দুটা পরিবর্তন। সবাই রেডি? ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করতে হয়, এই যে সেইড আছে, এই যে সেইড আছে, কই নারী তুমি আর তো আজকে ছলনা করতেছো, এই সেইড অথবা সেইড টু, সেইড টু, এই দুইটাকে কি করতে হয়, দাঁড়াও আমাকে 1 সেকেন্ড টাইম দাও, নোট ইউজ করব, 1 সেকেন্ড টাইম দাও, আমি নোট ইউজ করবো, এটা প্রবলেম করতেছে অনেক। এখন আসো অভিনয় করো, এখন অভিনয় করো, অনেক অভিনয় দেখছি, এখন আর অভিনয় দেখবো না। দেখো এখানে আক্স দিতে হবে, তাই না? বসায় উপরে উঠে কি দিতে হবে, আক্স দিতে হবে, তাই তো? এখানে কি দিতে হবে, আক্স বসাইতে হবে। এমন পেন দিতেছে আজকে এটা, এই টেকনিক্যাল ইরর। দেখো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই সেড এবং সেড টুর পরিবর্তে কি বসাইতে হয় বলতো, আক্সড বসাইতে হয়, রাইট? এবং ইনভাইটেড কমা, এবং ওই যে ইনভাইটেড কমা এটা উঠায় দিয়ে কি বসাইতে হয়, ইফ এবং ডাব্লিউএস বসাইতে। আমরা আগে একটা চার্টে পড়ছি ভাইয়া, তাই না? আমরা এখন এক্সাম্পল প্র্যাকটিস করতেছি একটা একটা করে। দেখো তো, ওকে, এই সেড টু আছে, এটা কি কোয়েশ্চেন আগে দেখি তো, এটা বাক্যটা কি, এই যে কোয়েশ্চেন মার্ক দেখে ইন্টারোগেটিভ বুঝলাম। ইন্টারোগেটিভ মানে হচ্ছে দেখো এই যে সেড এবং সেড টুর পরিবর্তে বসবে আক্স এবং ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ডাব্লিউএস কোয়েশ্চেন। এখন চলো আমরা দুটো চেঞ্জ শিখি। এখানে সেড টু আছে, এই যে সেড টু আছে, এই সেড টুর পরিবর্তে কি দিব, এই যে আক্স দিব, হয়ে গেল। এখন এই ইনভার্টেড কমা উঠায় দিয়ে কি দিব, ইফ দিব অথবা ডাব্লিউএস দিব। দেখো এখানে ডাব্লিউএস যদি থাকতো, মানে ডাব্লিউএস মানে কি, হোয়াট, হ্যাঁ, তারপর হচ্ছে হুইচ, হ্যাঁ, হাউ, হো, এগুলো থাকতো, তখন আমরা এটাই ইউজ করতাম, যেটা ছিল এই জায়গার মধ্যে, এইটা যেটা ছিল এটাই ইউজ করতাম, বাট নাই। তাহলে ইনভার্টেড কমা উঠায় দিয়ে আমরা ইফ দেব, হইল। তারপর এটা দেখো এখানে সেড টু আছে, কোয়েশ্চনটা কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই সেড এবং সেড টুর পরিবর্তে আক্সড ইউজ করতে হয়, তাহলে আমি আক্সড ইউজ করলাম। এবং ইনভার্টেড কমা ইউজ করে উঠায় দিয়ে কি দিতে হবে, হয় ইফ দিব না ডাব্লিউএস দিব, ইফ দিব না এটা ডাব্লিউএস, ইনভার্টেড কমা এটা উঠাই দিতে হবে। এখন ডাব্লিউএস ওয়ার্ড আছে, তার মানে যেটা আছে এটাই, ক্লিয়ার? এরপরে আসো, রাতুল সেড টু আসিফ, এটার আনসার তোমরা দিবা, দাও তো, এটার আনসার তোমরা দিবা, দাও দাও দাও, এটা নিজে নিজে আনসারটা দাও, এটার আনসার তোমরা দিবা। তাহলে দেখো ইন্টারোগেটিভ, আচ্ছা যদি ইন্টারোগেটিভ থাকে তখন সেড টু আছে, সেড টুর পরিবর্তে আমরা কি বসাবো, আর ইনভার্টেড কমা উঠায় দেয়া কি বসাবো, দেখি কে কে পারতেছো। ওকে, হ্যাঁ, রাতুল আস্কড আসিফ, এই রাতুল আস্কড আসিফ ইফ, হ্যাঁ এটা ইফ হবে, এখানে ইফ হবে, এই তো পারতেছো, দুইটা চেঞ্জ শিখছো। এখন সেড টুর পরিবর্তে কি হবে বলো তো, আস্কড হবে, সেড টুর পরিবর্তে আস্কড হবে, শেষ। এখন যখন পিডিএফ পড়বা বাকি কথা এখানে দেওয়া আছে, এই যে ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো দেওয়া আছে, হোয়াট, হোয়েন, হোয়ার থাকলে ডাব্লিউএস বসাতে হয়, ইফ আর না থাকলে অন্যতে ইফ বসাতে হয়। এখন ভাই আমরা যেটা শিখছিলাম 3 নাম্বার পার্টে, তাই না? সেটা হচ্ছে দেখো 3 নাম্বার পার্টটা দেখো খেয়াল করে, সেটা হচ্ছে ভাইয়া যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করা হবে। ইম্পারেটিভ সেন্টেন্স তো বুঝি ভার্ব দ্বারা শুরু হবে, তাহলে এই যে সেইড আছে এবং সেইড টু, এইটা দুইটা লই তো ঝামেলা, এই দুইটাকে উঠায় দিতে হবে, উঠায় দিয়ে এইগুলো ব্যবহার করতে হয়। আর একটা পরিবর্তন কি, চেঞ্জ নাম্বার 1 এবং চেঞ্জ নাম্বার 2 কি, ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা উঠায় দিয়ে কি ব্যবহার করতে হয়,
টু ব্যবহার করতে হয়। ওকে, 1 নাম্বার 2 নাম্বার দুইটা চেঞ্জ শিখি। এখন এক্সাম্পলগুলো দেখো যে মাদার সেড টু মি গো টু দ্য মার্কেট। আচ্ছা, গো টু দ্য মার্কেট, এই বাজারে যাও, এটা কি মার্কেট আদেশ না? এটা কি উপদেশ? অর্ডার করতে, এটা একটা মানে আদেশ বলতে এটা একটা অর্ডার, তাই না? এটা একটা অর্ডার বোঝাচ্ছে। তাহলে আদেশ বোঝালে মানে কি? একটা অর্ডার। এই বাজারে যাও। মা বললো সেড টু মাদার সেড টু মি গো টু দ্য মার্কেট। মা বললো যে মার্কেটে যাও, তার মানে কি? তাহলে দেখো গো টু দ্য মার্কেট, বললো মার্কেটে যাও, এটা একটা অর্ডার না? তাহলে যেহেতু বাক্যটা একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অর্ডার বোঝাচ্ছে, তখন আমরা এই সেড টুর পরিবর্তে জাস্ট খালি আমি অর্ডারটা ইউজ করব এবং ইনভার্টেড কমা উঠায় দেওয়া টু। দেখো সবগুলো ইনভার্টেড কমা উঠায় দেওয়া টু, সবগুলো ইনভার্টেড কমা উঠায় দেওয়া কি বসাবো? এটা তোমরা বসাবো পরে। আচ্ছা, 2 নাম্বারটা দেখো যে ফাদার সেড টু মি ডো নট টেল এ লাই। দেখো বলতেছে মিথ্যা কথা বলো না। তাহলে ফরবেড, ফরবেড অর্থ কি? ফরবেড অর্থে মানে কি? নিষেধ অর্থে। তাহলে ডো নট টেল এ লাই যদি নিষেধ বা না বোধক বুঝায় তখন আমরা ফরবেড ইউজ করব। তখন এই সেট টু উঠায় দিব, উঠায় দিয়ে আমরা ফরবেডটা নিয়ে আসলাম এবং ইনভার্টেড কমা বসায় টু দিলাম। এখন দেখো বলতেছে হি সেড টু মি প্লিজ হেল্প মি। রিকোয়েস্ট হতে আছে, প্লিজ হেল্প মি, এটা একটা রিকোয়েস্ট না? তাহলে এই সেট টুর পরিবর্তে কি বসাবা আর এখানে এটার পরিবর্তে কি বসাবা? নিচে নিজে বসাও। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড দেখো। হ্যাঁ, এই যে রিকোয়েস্ট এবং টু, ভেরি গুড, এই তো পারতেছো। তো একটা রিকোয়েস্ট এবং আরেকটা হচ্ছে টু, এই তো কঠিন জিনিস শেষ, এখন তো ইজি। এখন দেখো অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, সবাই পারবা। অপারেটিভ সেন্টেন্সের পরিবর্তে কি হয়? সেড এবং সেড টু তুলে দিতে হয়। এই সেড এবং সেড টু তুলে দিয়ে কি বসাইতে হয়? প্রেড অথবা উইশ বসাইতে হয় এবং ইনভার্টেড কমা উঠায় দিয়া দ্যাট বসাইতে হয়। ইনভার্টেড কমা উঠায় দিয়ে দ্যাট বসাইতে হয়। দেখো তাহলে এই যে সেড টু বসায় আমি প্রেড দিলাম, ইনভার্টেড কমা উঠায় দ্যাট দিলাম, ইনভার্টেড কমা উঠায় দিয়ে আমরা দ্যাট দিলাম। আর সেড টু পরিবর্তে আমরা নিজে নিজে বসাও এটার আনসারটা। দেখো এখানে প্রেড বা উইশ কেমনে বুঝবো? দেখো মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ মাইট হেল্প মি, মে ইউ পাস দ্য এক্সাম। হ্যাঁ, মে কিংবা লং লিভ এগুলো থাকলে বোঝাই যায় যে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কি হবে? আসিফ ভাই সেড টু মি মে ইউ পাস দ্য এক্সাম, তার মানে আমি উইশ করলাম একটা। তাহলে দেখো তো এখানে কি হবে? প্রেডও হবে, উইশড হবে। ঠিক আছে, তোমরা আনসার দিতে পারছো আমি জানি। তারপর এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেম, যে এই সেড এবং সেড টুর পরিবর্তে কি বসাইতে হয়? দিতে হয় এক্সক্লেম উইথ জয় কিংবা সরু। তো এক্সক্লামেটরি সেন্টেন্স কীভাবে চিনবো? দেখলেই বোঝা যাবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স, বা তুমি বাক্য পড়লেই বোঝাবে অবাক করা। আর ইনভার্টেড কমা উঠায় দিয়ে দ্যাট বসাইতে হয়। তাহলে আমি ইনভার্টেড কমা উঠায় দিলাম, দিয়ে কি বসাইলাম? দ্যাট বসাইলাম। ইনভার্টেড কমা উঠায় দিলাম, উঠায় দিয়ে আমি কি বসাবো? এখানে দ্যাট বসাবো। আর এই সেড টুর পরিবর্তে বাক্যটা যদি দুঃখের হয় সরু, বাক্যটা যদি আনন্দের হয় জয়। শেষ। এখন দেখো 3 নাম্বার আমরা শিখবো হচ্ছে ন্যারেশনের পার্সনের পরিবর্তন। খুব ইজি। ওকে, দেখো এখন আমরা পার্সনের পরিবর্তন দেখব। এখন এইগুলো অনেক কিছুই আছে, এগুলো এত কিছু দরকারই নেই, এসব কাইটা দাও, লাগবো না। যারা এইগুলো হচ্ছে একদম মাথা মুথা নষ্ট করে দেয়। পার্সনের পরিবর্তন না আমি তোমাকে প্র্যাকটিস করে শিখাবো, 2 ভাবে শিখাবো। একটা হচ্ছে ভালো স্টুডেন্টের জন্য, আর একটা হচ্ছে তোমার একদম যারা বুঝে না তাদের জন্য। আগে বুঝাবো একদম যারা একদম বুঝেই না তাদের জন্য, তারপরে বুঝাবো যারা অ্যাডভান্স তাদের জন্য। ঠিক আছে, দেখো এই যে হ্যাং করতেছে, আমার কাছ থেকে 40,000 টাকা নিছে এটা ঠিক করার লাগে। কালকে আইসা লোকের আমি টাকা দিছি না, আজকে যায় টাকাও দিব না। নারীর আজকে নারী পড়াইতে গেছি, ছলনা করছে আমার সাথে, সব মিলে সবাই বেঈমান, সবাই ছলনা করে। ঠিক আছে, এখন পার্সন চিনতে হইব। মানে একটা আছে তোমার হলো ফার্স্ট পার্সন, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে তোমার থার্ড পার্সন।
এটা খেয়াল করো। তো আমি প্রথমে পড়াবো হচ্ছে যারা একদম কাঁচা বাচ্চা তাদেরকে, তারপরে পড়াবো একজন যারা একটু পাকা হয়ে গেছে পাকা বাচ্চাদেরকে, ঠিক আছে? তো সবাই তো আর একভাবে, পুরুষ তো সব সমান না যে নারীকে সবাই ঠিক হয়। কেউ নারীর ধমকায় থাকে, হ্যাঁ, চুপচাপ করে, আবার কেউ ধমক দিলে একটু চোখও রাঙায়। তো যারা একদম ধরো একদম এই জায়গাটাতে দুর্বল, চোখ রাঙাইতে চাও, তারা একটু শিখো পার্সন। তবে পার্সন হচ্ছে 3 ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, ফার্স্ট পার্সন মানে আমি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন মানে ইউ মানে তুমি, এবং বাকি সব থার্ড পার্সন। শেষ। থার্ড পার্সন কি হি, শি, ইট, দে, রহিম, করিম, সকিনা, যোগু, মানে রহিমা, সবাই হচ্ছে তোমার হচ্ছে থার্ড পার্সন। তাহলে বুঝছো, আমি এবং তুমি ছাড়া বাকি সব থার্ড পার্সন। আই কি ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ক্লিয়ার? এখন তুমি জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে আসো। পার্সনটা কিভাবে চেঞ্জ হয়? ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে। তুমি জাস্ট এইটুক লিখে রাখো। পার্সনের পরিবর্তন কেমনে করবা? পার্সনের পরিবর্তন কেমনে করবে? একটা হচ্ছে সাবজেক্ট অনুসারে, ঠিক আছে? ফার্স্ট পার্সনটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, জাস্ট একটু নামটা মনে রাখো। সেকেন্ড পার্সনটা অবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, অবজেক্ট অনুসারে। আর থার্ড পার্সনটা কি হয়? থার্ড পার্সনটা হচ্ছে নো চেঞ্জ। এটা হচ্ছে নো চেঞ্জ, থার্ড পার্সনটা নো চেঞ্জ। ক্লিয়ার? এখন একটু খেয়াল করো, ভাই কি বললেন বুঝি না, এখন একটু বুঝাই দিচ্ছি। দেখো, ফার্স্ট পার্সনটা চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে। এই যে দেখো, এখান থেকে শুরু হবে ইনভার্টেড কমার পরের হিসাব। এই যে দেখো, ফার্স্ট পার্সনটা আছে না, এটা চেঞ্জ হবে কি জানো? সাবজেক্ট অনুসারে। এখানে সাবজেক্ট কোনটা? হি আছে, হি সাবজেক্ট না, জাস্ট ইনভার্টেড কমার পরে তো দ্যাট দিলাম, তারপরে এখানে আয়ের পরিবর্তে হি হইল। ভাই আয়ের পরিবর্তে হি কেমনে হইলো? তো ফার্স্ট পার্সন আই কি ভাই ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে। ওই যে সাবজেক্ট কোথায়, যে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় ওই যে দেখো শুরুর দিকে যে ইনভার্টার কমার আগের অংশে সাবজেক্ট অনুসারে, আগের অংশে সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে আয়ের পরিবর্তে এই যে এইভাবে হি হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছি? তারপরেরটায় আসো, তারপরে দেখো। ওকে, এরপরে দেখো যে মাদার সেড টু মি আর ইউ ইল, মা বললো আমি কি অসুস্থ। এখানে দেখো যে আর ইউ ইল, এখানে এটার পরিবর্তে তোমার এই দিছে আই ওয়াজ ইল। এখানে তুমি দেখো এখানে কোন তোমার হচ্ছে পার্সনটার পরিবর্তনটা কেমনে হয়েছে, যে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় তোমার হচ্ছে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন চেঞ্জ হয় অবজেক্ট অনুসারে। এখন এই জিনিসটা দেখো এখানে কোনটা আছে এই বাক্যে, এই যে আর ইউ ইল, যে আর এর পরিবর্তে কি দিছে? আর এর পরিবর্তে ইয়ার দিছে, ইফ দিয়ে দিছে শেষ। তারপরে কি ইউ এর পরিবর্তে বা এখানে আই কেমনে আসছে? এই যে ইউ কি সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। এই যে দেখো সেকেন্ড পার্সন পরিবর্তন হয় অবজেক্ট অনুসারে। তো মির পরিবর্তে এখানে আই বসে। এখন ভাই আই কেন দিল? মি তো দেওয়ার দরকার ছিল, তাই না? ওই অবজেক্টটি তো এখানে বসার কথা, মি তো দেওয়ার বসে। ভাই মি হচ্ছে বাক্যের শেষে বসে, মি বাক্যের শেষে বসে, আই কি বাক্যের শুরুতে বসে। তা দেখো তো এখানে তো বাক্যের শুরুতে বসতেছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে যে বাক্যের শুরুতে একই জিনিস, মানে এখানে আই যা মি তাই। এখন মিটা বাক্যের শেষে বসে, এখানে হইলে মি দিতাম, বাট বাক্যের শুরুতে মির পরিবর্তে আই বসে। বুঝতে পারছো? তা আই হচ্ছে সাবজেক্টিভ ফ্রম, মি হচ্ছে অবজেক্টিভ ফ্রম। বুঝতে পারছো? সাবজেক্টের জায়গায় আই বসে, অবজেক্টের জায়গায় মি বসে। এখন ভাই থার্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন কোনো চেঞ্জ হয় না। যেমন দেখো এখানে হি আছে, ক্লিয়ার? পার্সন চেঞ্জ বুঝতে পারছি যে ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন চেঞ্জ হয় অবজেক্ট অনুসারে, এই যে অবজেক্ট অনুসারে, এবং থার্ড পার্সন নো চেঞ্জ। শেষ। পার্সনের পরিবর্তন এখানেই শেষ। ঠিক আছে? এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এখানে পিডিএফে কিন্তু নাই। এখন যারা হচ্ছে একটু অ্যাডভান্স পড়বা তাদের জন্য আমি বলতেছি, বাট তোমরা হচ্ছে যারা নর্মালি এমনি সহজে বুঝে গেছো, তোমাদের আর বুঝার দরকার নাই। ঠিক আছে? তোমাদের এখন তোমরা কান বন্ধ করতে পারো, পরে আওলা যাবা। তাহলে দেখো নর্মাল যারা এমনিতে পড়বা তোমরা তো দেখো, যারা পারো যে সিম্পলি জিনিসটা তো দেখলেই বোঝা যায়, যেমন অর্থগত অর্থ দিয়ে। যেমন দেখো আই লাইক কফি, আমি কফি পছন্দ করি। তাহলে হি সেড টু মি, তাহলে হি টোল্ড মি দ্যাট হি লাইকড কফি।
তাই না? এখানে কে বললো? সে বলছে যে যে আই লাইক কফি কথাটা কে বলছে? সে না? তাহলে হি টোল্ড মি দ্যাট হি লাইকড কফি, সে আমাকে বললো যে সে কফি পছন্দ করে। এটাই তো, যে সে বললো, দেখো হি সেড টু মি, সে বললো আই লাইক কফি, সে বলছে আমি কফি পছন্দ করি। এখন তুমি যদি কথাটা আরেকজনকে যাই বলো, কেমনে বলবা? সে বলছে সে কফি পছন্দ করে, এভাবেই তো বলবা, তাই না? সে বলছে, আমি যদি বলি তোমাকে যে ধরো তোমার নাম আইরিন, আমি বললাম আইরিন আমি তো কফি পছন্দ করি, তখন তুমি তোমার মাকে যদি বলো আসিফ ভাইয়া বলছে যে আসিফ ভাইয়া কফি পছন্দ করে, এরকমই ব্যাপারটা, তাই না? এখন তাই তুমি কি বলবো তোমার আম্মুকে যে আসিফ ভাইয়া বলছে আমি কফি পছন্দ করি? তোমার নিজের কথা বলবো না, আসিফ ভাইয়ের কথা বলো। এরকমই যে হি সেড টু মি আই লাইক কফি, সে বললো যে আমাকে বলছে সে কফি পছন্দ করে। বাট আমি যদি আরেকজনকে গিয়ে বলি যে হি টোল্ড মি দ্যাট হি লাইকড কফি, সে কফি পছন্দ করে, তাই না? এখন আমি বলবো যে আমি কফি পছন্দ করি? জীবন না। তো এখানে কি আমি আই দিব? তাহলে তো আই দিলে সে আমাকে বললো আমি কফি পছন্দ করি, তো উল্টা হয়ে গেল না? তো এভাবে হচ্ছে অর্থ দিয়ে মনে রাখতে পারো তোমরা, যারা অর্থ দিয়ে পারো সমস্যা হয় না। এখন ভাইয়া হচ্ছে যে তোমার হচ্ছে পার্সনগুলো যারা চিন্তা না, যেগুলো সাবজেক্টিভ ফর্মে বসে অবজেক্টিভ ফর্মে বসে, পসেসিভটা দেখে রাখতে পারো, সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম চিনে রাখো। যেমন হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট আর মি হচ্ছে অবজেক্টে বসে, ইউ হচ্ছে তোমার সাবজেক্টে বসে আর অবজেক্টেও বসে, হি এবং হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, তারপর দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম, উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইটের অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইট, লিমনি। ঠিক আছে, একটু জানলেই হলো। প্রথম এই একটা দুইটা এই চারটা পাঁচটা জানলেই হলো, এই পাঁচটা ভালো করে জানলেই হলো। দেখছো আজকে নারী যে কেমনে আটকা দিচ্ছে, লড়েও না, বোর্ড যে হ্যাং করতেছে, এটার জন্য এই লুক রাইন নিয়ে আমি বাসার মধ্যে কি যে করবো, ক্লাসটা শেষ হোক। কি কমেন্টে কি লাগছো? হ্যাঁ, ন্যারেশনই সবচেয়ে সহজ। আমি কি ক্লাস বাদ দিয়ে দিমু? ক্লাস নিমু না? তোমরা কি চাও না যে ক্লাস করতে? কমেন্টে ঝগড়া করতেছো কেন? দেখি আজকে পড়া বাদ। দুই দিন আগে ঠিক করছি, লুক তো ঠিক করে দেখেছে, বোর্ডের তো এইটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। আরে তোমরা এত ঝগড়া করতেছো কেন? ক্লাসের মধ্যে মনোযোগ দাও। আমি একা একা চিলে যে আমি চাইলে ক্লাসটা তো আমি এখন এই ক্লাস তো শেষেই, আর মাত্র টেন্সের পরিবর্তনটা ছিল, 2 সেকেন্ড লাগবে টেন্সের পরিবর্তনটা পড়তে। এর মধ্যে যদি বোর্ডটাও নষ্ট হয়ে গেছে তোমাদের ঝগড়াঝাটির কারণে, আমি কার দোষ দিব কও? বোর্ড যে নষ্ট হইলো এটা কার দোষ দিব? এটাতে হ্যাং মারলো, এটা হ্যাং মারার পিছনে কারণটা কি? কি দায়? কেন?
বাইজিৎ ভাই দাঁড়াও আসতেছি। বাইজিৎ ভাই, বাইজিৎ ভাই এদিকে আসো তো একটু, বোর্ডে একটু প্রবলেম আছে, ঠিক করে দাও তো। ভাই লাইন ক্লাস নিতেছি আমি। হ্যাঁ ক্লাস নিতেছি, তুমি কি আইবা এমনে? তা কেমনে আইবা? এইটা সাপোর্ট করতেছে না কেন? টাচ কাজ করতেছে না কেন? হঠাৎ করে হ্যাং মারছে কেন? ওই নর্মাল পিসি দিছে ওনারা, আমি আজকে করতেছি, দেখো তো এটা কাজ করে কিনা। এই দেখো কোনো কিছুই তো ওয়ার্ক করে না, টাচ কাজ করে মানে হ্যাং মারছে। আবার পিসি হ্যাং মারবে কেন? পিসি কোনোদিন হ্যাং মারতে দেখছো? নতুন ওপিএস এ কেন প্রবলেম হবে? ওপিএস এর প্রবলেম তো এইচডিএমআই টাচ স্ক্রিন লাগবে না, টাচ স্ক্রিন তো ওটু কাজ করবে, বাট ওটাকে আসবে দেখো তো। প্রি এইচডিএমআই দিচ্ছে, হ্যাঁ প্রি এইচডিএমআই দিচ্ছে, ঠিক আছে আমি ওইটাতে কমপ্লিট করতেছি। লাগবে না, ওটা কি ইয়া লাগবে? ওইটা লাগবে ও এইটারই ঠিক আছে। দেখো ক্লাস প্রায় শেষের দিকে আছে, আর 10 মিনিট লাগবে শেষ করে দিই। তারপর তোমাদের বোর্ড কোয়েশ্চন সলভ করলেই পারবা, মোটামুটি শেষে এই একটু আছে, এইটুক শেষে। এখন দেখো 4 নাম্বারে আইসা বসে, 5 নাম্বারে কি অনেক বেশি কঠিন। টেন্সের পরিবর্তন দেখবো, দেখো টেন্সের পরিবর্তন দেখবো, টেন্সের পরিবর্তন দেখো। টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে এটা মুখস্থ করে ফেলবা। দেখো এম ইজ আর থাকলে হবে কি ওয়াজ এবং ওয়ার, এম ইজ আর থাকলে হবে ওয়াজ ওয়ার, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার। এগুলো ভালো করে শিখো। ভার্বগুলো আর কি, এগুলো ভাই ডিউর জন্য কিন্তু আসবে, এগুলো ছাড়া তো তুমি নিজেও এসিসিতে পারবা না। এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে কি হবে হ্যাড বিন, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন। হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়। শ্যাল বা উইল থাকলে কি হয়? উড হয়, উড হয়। এনে আবার শ্যালের জায়গা তুমি আবার থাকলে শুট দিয়ে দিও না, শুট কিন্তু হয় না, মাথায় রেখো শুট কিন্তু নাই। ক্যান থাকলে কি হয়? পাস ফ্রম কুড হয়। মে থাকলে কি হয়? পাস ফ্রম মাইট হয়। মাস থাকলে কি হয়? হ্যাড টু হয়। তারপর দেখো বি1 থাকলে কি হয়? ভার্বের বি2 হয়। তারপর বি2 থাকলে কি হয়? বি2 থাকলে হ্যাড প্লাস বি3 হয়। বি2 থাকলে সবসময় হ্যাড প্লাস বি3, যেমন 1 থাকলে 2, 2 থাকলে 3। টেন্সের পরিবর্তনটা এটা ভালো করে একদম মুখস্থ, ঠাড়া মুখস্থ করো না। এরকম আবার কথা মানে হ্যাভ হ্যাজ, এইরকম মুখস্থ করবা। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, শ্যাল উইল থাকলে উড, শ্যাল উইল থাকলে ক্যান থাকলে কোড, মে থাকলে মাইট, মেটে মাড, মাস থাকলে হ্যাড টু, বি1 থাকলে বি2, বি2 থাকলে হ্যাড প্লাস বি3, তারপরে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন। কি জানি পড়ছিলাম, এরকম এরকম বন্যামি কিন্তু করবা না। বাপ মারা শোনানি লাগে করে অনেক পড়াশোনা করো, আমি জানি এগুলো করবা না, এরকম বন্যামি করাই দেবেন, ঠিক আছে। নর্মালি মাথা সেন্সতে পড়বা। সে এম ইজ আর আছে, তো এম ইজ আর পাস্ট ফর্ম কি? পাস্ট হয়, কিন্তু বায়া কিন্তু একটা বলছিল। তো এম ইজ আর পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়ার, এই যে মোস্ট হয়ে গেছে। আচ্ছা ওয়াজ ওয়ার থাকলে, ওয়াজ ওয়ার তো পাস্ট নিজেই, তাহলে বি2, তাহলে টেকনিক্যালি পাস্ট মানে বি2। আসিফ ভাই তো শিখাইছিল টেকনিক দিয়ে, কিন্তু বি2, বি2 থাকলেই হচ্ছে 2 থাকলে 3 হয়, 3 থাকলে কি হয়? আগে হেড হয়, 3 জায়গা 3 না দিয়ে দিচ্ছে বিন, বিন মানে বি3, বিন মানেও বি3, ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যাভ হ্যাজ, এটার পাস্ট কি? হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট কি? এটা পাস্ট হচ্ছে হ্যাড, ওকে। ও উইলের পাস্ট ফর্ম কি? উইলের পাস্ট ফর্ম তো উড, ওকে। ক্যানের পাস্ট ফর্ম কি? ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। মেয়ের পাস্ট ফর্ম কি? মেয়ের পাস্ট ফর্ম মাইট। কত সহজ। পাস্ট ফর্ম থাকলে তোমার হচ্ছে প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে হ্যাড প্লাস বি। এই তো কত সহজ, শেষ। এটা কোনো প্যারা হইলো? জাস্ট এই জায়গাটার মধ্যে একটু মনে রাখলি তো সবগুলো পাস্ট। এগুলো কেমনে মনে রাখতে হবে? এগুলো আমার পড়ায় দিতে হবে। হা জীবন খুব কঠিন। যাই হোক, নারীকে সোজা করার জন্য করতেই হবে।
এখন আর কি করার। আচ্ছা এক থাকলে দুই, দুই থাকলে হ্যাড প্লাস বি3, এগুলো অনেক আগেই পড়াইছি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স। ওকে, ক্যান থাকলে কুড পাস ফ্রম, ঠিক আছে। মে থাকলে মাইট, ঠিক আছে। মাস থাকলে হ্যাড টু, এটাও ঠিক আছে। আচ্ছা উইল থাকলে উড, ঠিক আছে। আচ্ছা হ্যাভ হ্যাজ হচ্ছে ভাই ভার্বের বি1, প্রেজেন্ট ফর্ম বি1। তো হ্যাভ হ্যাজ থাকলে ভার্বের বি1, এই হ্যাড হচ্ছে ভাইয়া বি2, হ্যাড হচ্ছে বি2, হ্যাড হচ্ছে বি2, ঠিক আছে। হ্যাড হচ্ছে বি2। আচ্ছা এম ইজ আর থাকলে, এম ইজ আর তো ভাইয়া প্রেজেন্ট ফর্মে হয়, তাহলে এম ইজ আর থাকলে আমি ইউজ করবো ওয়াজ ওয়ার, এই ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট। এখন একটা জায়গাতে খালি কটকা আছে, এটা একটু ভালো করে দাগাই দিলাম যে ওয়াজ ওয়ার থাকলে মনে রাখবা হ্যাড বিন, একটা মনে রাখলে আর বাকিটা তো অটোমেটিকলি মনে থাকে। তো 4 নাম্বার শেষ, চলো এখন 5 নাম্বার পড়বো। প্র্যাকটিস করি, চলো পুরো ন্যারেশন পারা লাগবে না, আগে 5টা চেঞ্জ প্র্যাকটিস করা শিখো। এখন আমরা এই প্র্যাকটিসে সবগুলো জিনিস একসাথে প্র্যাকটিস করার ট্রাই করব। ওকে দেখো, আচ্ছা এটা কোন সেন্টেন্স মনে রাখবা, এটা কোন সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমার ন্যারেশন শেষ, অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা সেন্টেন্স। ন্যারেশন চেঞ্জ কয়টা হয়, 5টা চেঞ্জ হয়, 5টা চেঞ্জ হয় মনে রাখো। এক নাম্বার আমরা বলছি সেট অথবা হচ্ছে সেট টু, এটাকে উঠায় দিতে হবে। ওকে উঠায় দিলাম। 2 নম্বরে ইনভাইটেড ক্ষমা, এটাকে উঠায় দিতে হবে, উঠায় দিব। 3 নম্বরে কি শিখলাম, পারসন, উঠায় দিব পারসন। 4 নম্বরে কি শিখলাম, টেন্স। 5 নম্বরে ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো পরে দেখো। এখন আমরা 4টা অপারেশন একসাথে করলে আমাদের ন্যারেশন হয়ে যাবে। দেখো বলতেছে আসিফ সেড টু মি আই লাইক টি, এটাকে ন্যারেট করতে হবে, উল্টাইতে হবে। তাহলে দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু থাকলে কি হয়, সেড টু থাকলে টোল্ড হবে, কারণ অবজেক্ট আছে। এই যে অবজেক্ট থাকলে আমাদেরকে পরিবর্তন করে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স সেড টু থাকলে কি হয়, টোল্ড নিতে হয়। ওকে আমি নিলাম টোল্ড, নিলাম টোল্ড নিতে হয়, বা সেড টু নিতে হয়, বা সেড তুমি নিতে পারো, কারণ টোল্ড কেন নিলাম, পরে অবজেক্ট থাকলে টোল্ড নিতে হয়। ওকে ফাইন, আমি টোল্ড নিলাম। তাহলে হি আছে, হির মতো হি, সেড টুর পরিবর্তে টোল্ড নিলাম, মির মতো আছে। 1 নাম্বার কাজ শেষ। 2 নাম্বার কাজ কি, ইনভাইটেড ক্ষমা উঠাইতে হবে। ইনভাইটেড ক্ষমা উঠায় কি দিতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি দিতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ইউজ করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ইউজ করো, দ্যাট দিলাম। ওকে 3 নাম্বার কাজ কি, পার্সনের কাজ করতে হচ্ছে। পার্সনটা কি, আই আছে, ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কি অনুসারে, সাবজেক্ট অনুসারে। ওকে এই যে দেখো সাবজেক্ট হি নিয়ে আসো, এই যে হি নিয়ে আসো, সাবজেক্ট চেঞ্জ শেষ। এখন ভাই টেন্সে চেঞ্জ করতে হবে না, টেন্সের চেঞ্জ কি শিখলাম, বি1 থাকলে কি করতে হয়, বি2 করতে হয়, বি1 থাকলে বি2 করতে হয়। এই লাইক যে ভার্বটা আছে, লাইক যে ভার্বটা আছে, লাইক যে ভার্বটা আছে, এই ভার্বটা কি বলো তো, এটা হচ্ছে বি1 এ আছে, এটাকে বি2 করো, ইডি যুক্ত করে দাও, লাইক টি। ন্যারেশন হয়েছে, ফর্মুলা মিলছে, পয়েন্টগুলো মিলছে। তাহলে 1 নাম্বার পয়েন্ট আমি যদি পয়েন্ট করে দিই, দেখো তো 1 নাম্বার পয়েন্ট আমার সেট টুর পরিবর্তন করলাম 1-1। 2 নাম্বার পয়েন্টে আমি কি কাজ করলাম, ইনভার্টেড ক্ষমা উঠাই দিলাম, এটা হচ্ছে 2 নাম্বার কাজ করলাম। 3 নাম্বার কি পার্সনের কাজ করতে হবে, এই যে পার্সনের কাজ 3 নাম্বার করলাম। 4 নাম্বার কি টেন্সের কাজ করলাম, শেষ। এখন এগুলো তোমরাও সবাই আনসার দাও আমার সাথে সাথে। দেখো মাদার সেড টু মি আর ইউ উইল, কোন সেন্টেন্স এটা বলো তো, এটা হচ্ছে এখন ইন্টারোগেটিভে চলে আসছি আমরা, এখন আর অ্যাসার্টিভে নাই, এখন আমরা ইন্টারোগেটিভে চলে আসছি। চলো এটা চেঞ্জ, এর সেন্টেন্স চলে আসে ইন্টারোগেটিভে, ইন্টারোগেটিভের সেন্টেন্স চলে আসে। তাহলে ইন্টারোগেটিভ কি টোল্ড হয়, টোল্ড হয় না ভাইয়া, টোল্ড হয় না, কি হয় বলো তো, আক্সড হয়। সেড এবং সেড টুর পরিবর্তে আক্সড ইউজ করতে হয়, তাই না, আক্সড ইউজ করতে হয়। ইনভাইটেড ক্ষমা কি দ্যাট হয় না রে পাগলা, ইনভাইটেড ক্ষমা উঠাই দিয়ে ইফ হয় অথবা ডাব্লিউএস হয়। আচ্ছা পার্সনের চেঞ্জ আমি জানি, টেন্সের, এই তো 2টা জিনিস ভালো করে শিখাইছি, কারণ কি বাকিগুলো কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই। এগুলো তো সেন্টেন্স অনুসারে হয়তো বা আক্সড হয়, হয়তো বা ইফ হয়। এখন খেয়াল করো তো, এখানে খেয়াল করো যে মাদার সেড টু মি আর ইউ উইল। ওকে মাদার আছে, মাদার, এই সেড টুর পরিবর্তন করতে হবে। 1 নাম্বার সেড টুর পরিবর্তন করে আক্স নিয়ে আসতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই যে আক্স নিয়ে আসলাম। তারপরে মি আছে, এখন 2 নাম্বার কাজ কি, 2 নাম্বার কাজ হচ্ছে ইনভাইটেড ক্ষমা উঠাইতে হবে। এই যে 2 নাম্বার কাজ হচ্ছে ইনভাইটেড ক্ষমা উঠাইতে হবে। ইনভাইটেড ক্ষমা উঠাই কি দিতে হবে, ইফ বা ডাব্লিউএস দিতে হবে। কি দিব, এই যে ক্ষমা উঠাই গিয়ে আমি ইফ দিয়ে দিলাম। এখন এই যে এখানে যেহেতু ইফ দিলাম, কারণ কি এখানে আর আছে, ডাব্লিউএস নাই, ডাব্লিউএস না থাকলে ইফ দিতে হবে। এখন পার্সনের চেঞ্জ করতে হয়, পার্সনটা কি আছে, ইউ আছে, ইউ মানে কি সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কি অনুসারে চেঞ্জ হয়, অবজেক্ট অনুসারে চেঞ্জ হয়, অবজেক্টকে মি আছে। এখন এই যে মি আমি এখানে দিতে পারবো না ডিরেক্ট, কারণ মি হচ্ছে অবজেক্টে বসে মি, বা মিয়ের যদি মিকে আমি সাবজেক্টে নিয়ে আসি তখন মিটা আই হয়ে যায়, শেষ, এইটুকুই। তারপরে কি আই, এখন আর ইউ উইল,
এখন এম ইজ আর থাকলে কি শিখাইছিলাম, এখানে এম ইজ আর থাকলে, এম ইজ আর থাকলে টেন্সের পরিবর্তনটা কি হয়, ওয়াজ এবং ওয়ার হয়, ওয়াজ এবং ওয়ার হয়। তাহলে আয়ের সাথে কি হবে, আই ওয়াজ ইল, শেষ। তাহলে এইভাবে ভেঙে ভেঙে দেখো আমরা এখন সব ন্যারেশন, পৃথিবীর যত ন্যারেশন আসুক না কেন এখন নারীকে একদম ঠাড়া সুদা বানায় ফেলছি। এখন দেখো টিচার সেইড, টিচার টু দ্য টিচার সেইড দ্য, আচ্ছা হি সেইড টু দ্য টিচার হি ওয়াজ অ্যাবসেন্ট। আচ্ছা ভাইয়া এটা কোন সেন্টেন্স বলো তো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না। অ্যাসার্টিভ সেন্টেন্সে কী দিতে হবে, প্রথমেই এই সেইড টুটা উঠায় দিতে হবে, সেইড টুটা উঠায় দেবে, দিয়ে কী দিব, এরপর যেহেতু অবজেক্ট আছে তাহলে টোল দিব, টোল দিয়ে দিলাম, ওকে হি আছে, দি টিচার আছে। তারপর 2 নাম্বার কাজ কি, ইনভাইটেড কমা উঠায় দিয়ে কী দিতে হবে, দ্যাট দিতে হবে, দ্যাট দিলাম। তারপর কি পার্সনে চেঞ্জ করতে হবে, পার্সন যেটা আছে না থার্ড পার্সন, আমি তুমি ছাড়া বাকি সব থার্ড পার্সন কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই। এখানে ওয়াজ আছে ভাইয়া, ওয়াজ আছে, ওয়াজ মানে কি বলতো, ওয়াজ হচ্ছে পাস্ট টেন্স, ওয়াজ হয়ে থাকলে কি হয় বলতো, আমরা মনে আলাদা করে বলে দিছিলাম যে ওয়াজ হয়ে থাকলে লাল কালি দিয়ে দিছিলাম যে হ্যাড বিন, হ্যাড বিন, ওয়াজ হয়ে থাকলে হ্যাড বিন হয়, এই যে ওয়াজ হয়ে ওয়াজের জায়গায় হ্যাড বিন এবং অ্যাবসেন্ট দিয়ে দিলাম। তাহলে চেঞ্জ নাম্বার 1, চেঞ্জ নাম্বার যদি গণি তাহলে চেঞ্জ নাম্বার 1, চেঞ্জ নাম্বার আমাদের 2, আমাদের চেঞ্জ নাম্বার 3, আমাদের চেঞ্জ নাম্বার 4। এই 4টা চেঞ্জিং 5টা চেঞ্জিং পারলে ওইটা যতই ঘুরাকার পেঁচাক তুমি যেমনি লিখে থাকো, এই 4টা চেঞ্জ যদি তুমি ঠিকভাবে আসে, এই উল্টাপাল্টা হোক কোনো সমস্যা নাই, এটা ধরো এই সেন্টেন্সে এটা আগে নিছো পরে নিছো, ডাজেন্ট ম্যাটার, 4টা চেঞ্জ, এই 5টা চেঞ্জ সে বেস করে নাম্বার। ওকে, এখন 5 নাম্বার নিয়ম শেষ, আমাদের খেলা শেষ। আচ্ছা টুডে থাকলে যে ন্যারেশনের যে ওয়ার্ডগুলোর পরিবর্তন করতে হয়, টুডে থাকলে ডিস ডে, টুমোরো থাকলে দি নেক্সট ডে বা অথবা ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দি প্রিভিয়াস নাইট, টু নাইট থাকলে দ্যাট নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, এগুলো ভালো করে শিখো। দিস থাকলে দ্যাট, ড্যাশ থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, নাও থাকলে দেন, এটা ভালো করে শিখো। এই যে দেখো আচ্ছা, আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার, এটা কোন টেন্সে পড়ছে বলো তো, আই এম রাইটিং এ লেটার কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে সেইড টু আছে, এই সেইড টু 1 নাম্বার কাজ, সেইড টুটাই দিলাম, অবজেক্ট যেহেতু আছে তাহলে টোল দিলাম, অবজেক্ট থাকলে টোল দিতে হয় সেইড টুর পরিবর্তে। ওকে ফাইন, তারপরে কি আই আছে, আই আছে, ঠিক আছে, মি দিলাম, তারপর হচ্ছে ইনভার্টেড কমা উঠাইতে হবে, উঠায় দ্যাট দিলাম, তারপর পার্সনের কাছে আই আছে, আই কে বলো তো, আই হচ্ছে মিনা, আই হচ্ছে মিনা, আই হচ্ছে মিনা, এখানে আমি শিউ লিখতে পারি, এখানে মিনাও লিখতে পারি। এখন মিনা তো একটা বেডি, তো বেডির জায়গাতে আমি শিউ দিতে পারি অথবা মিনাও লিখতে পারি, সমস্যা নাই। এখন এম থাকলে কি হয় বলো তো, এম ইজ আর থাকলে শিখাইলাম না, এম ইজ আর টেন্সের কাজ, এম ইজ আর থাকলে কি হয়, ওয়াজ এবং ওয়ার হয়, ওয়াজ এবং ওয়ার হয়, ওয়াজ দিলাম শেষ, বাকি যা আছে তাই। এবং নাও থাকলে মাত্র শিখলাম দেন হয়। এই একমাত্র এইটাই হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে আমরা 5টা চেঞ্জেই এক লগে পাইলাম আল্লাহর রহমতে। তো 1 নাম্বার সেইড টুর পরিবর্তন, 2 নাম্বার ইনভাইটেড কমার পরিবর্তন, 3 নাম্বার তোমার হচ্ছে পার্সনের পরিবর্তন, 4 নাম্বার এই যে টেন্সের পরিবর্তন, 5 নাম্বার ওয়ার্ড চেঞ্জের পরিবর্তন। তুমি যদি তোমার প্যাসেজ ন্যারেশনে এই একটা বাক্যে 5টা জিনিস যদি তুমি খুঁজে বের করে এনে দিতে পারো, দেন তুমি ফুল মার্ক পাবা। ওইটা সেন্টেন্স উল্টাপাল্টা হইলেও কোনো সমস্যা নেই, নাম্বার কাটবে না। ওকে, তারপরে আসো দেখো, হি সেড টু মি হি মিসড মি ইয়েস্টারডে, এটা কি বলো তো, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, 1 নাম্বার এই সেড টু আছে না, এই সেইড টুর বাচ্চাকে কেটে উঠাইয়া দিলাম, একে দিলাম টোল, নারী কেমনে সোজা হয়ে গেছে দেখো, টোল মি। তারপর 2 নাম্বার কাজ কি, 1 গেল, 2 নাম্বার কাজ কি, ইনভার্টেড কমা উঠাই দিয়ে কি দিতে হয় বলো তো, দ্যাট দিতে হয়। 3 নাম্বার কাজ কি বলো তো, পার্সনের কাজ, পার্সন কি যা আছে থার্ড পার্সন যা আছে তাই, নো চেঞ্জ। ভাইয়া 4 নাম্বার কাজ কি, টেন্সের কাজ, টেন্সের কাজ B2 থাকলে আমরা শিখছি হেড প্লাস B3, হেড প্লাস B3, এই যে B2 আছে, মিসড মানে B2 আছে, তাহলে হেড দিলাম, হেড প্লাস B3 দিয়ে দিলাম। তারপরে কি মি, তারপরে কি 5 নাম্বার কিছু ওয়ার্ডের চেঞ্জ, ইয়েস্টারডে থাকলে কি হয়, দি প্রিভিয়াস ডে। ক্লিয়ার, ন্যারেশন বুঝছি, নারী সোজা হইছে। সাম প্র্যাকটিস, আসো আমরা কিছু প্র্যাকটিস করি। ওকে, ন্যারেশন নাকি পারবা না। হি সেড টু মি উইল ইউ গো টু কলেজ,
কোয়েশ্চেন মার্ক আছে মানে কি ভাইয়া বুঝতে পারছি, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানেই সেট টুর ঘাটটা ধরে কাটতে আক্স দিব, শেষ। ইন্টারোগেটিভ মানেই প্রথম কাজ শেষ। 2 নাম্বার কাজ কি, ইনভার্টেড কমা উঠায় দিয়ে কি দিতে হবে বলো তো? ইনভার্টেড কমা উঠায় দিয়ে কি দিতে হয় একটু বলো তো? ইফ দিতে হয় তো বা ডাব্লিউএস দিতে হয়। এখানে কি ডাব্লিউএস আছে না ভাইয়া, তার মানে কি ইফ দিতে হবে, দেয়া দিলাম ইফ। আর বাকি যা আছে তাই, এই যে নামায় দিবা, জাস্ট খালি নামায় দিবা, জাস্ট খালি 2 থাকলে তো টোল্ড এই হইলো, নিলাম মি দিলাম। এখন ভাইয়া পার্সনের চেঞ্জ না, এটার পরিবর্তে কি দিলাম আমি ইফ নিয়ে আসলাম, এটার পরিবর্তে ইনভার্টেড কমা এটা দেখে নিয়ে আসলাম। এখন ইউ আছে না, সেকেন্ড পার্সন কি অনুসারে চেঞ্জ হয়? অবজেক্ট অনুসারে। অবজেক্টকে মি তো কখনো সাবজেক্টের জায়গায় বসবে না, মির জায়গাতে হয়ে যাবে আই। তারপরে কি উইল আছে ভাইয়া, তারপরে কি উইলের কাজ করতে হবে। উইলটা কি, উইলটাকে আমি উড করে দিলাম, উইলটাকে উড করে দিলাম, তারপর গো টু কলেজ শেষ। হোয়াট ইজ ইউর নেম? টিচার সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, কোয়েশ্চন মার্ক। এই যে সেড টু আছে কেটে আস্কড। 2 নাম্বার কি, ইনভার্টেড কমার কাজ করতে হবে। তাহলে ডাব্লিউএস থাকলে কি হয়, ডাব্লিউএস থাকলে ডাব্লিউএস নিজেই বসে যায়। তারপরে কি মাই নেম ইজ, ইউর নেম ইজ, ঠিক আছে, মাই নেম ইজ, শেষ। ওকে, লাস্ট অন দেখি। গো টু দ্য মার্কেট, ভাইয়া বাজারে যাও, এটা একটা অর্ডার না, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স না। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠায় দিয়ে কি দিতে হয়, টু দিতে হয়। আগে 2 নাম্বার কাজটা করে আলছি, জানি যে মুখস্থ। আচ্ছা ঠিক আছে, তারপরে কি সেট টুর পরিবর্তে কি দিতে হবে বলো তো? এটা যেহেতু অর্ডার করছে, গো টু মার্কেট, অর্ডার, শেষ। তারপরে কি যা আছে তাই, এটার কোনো উল্লাপাল্টাই নেই বেশি। এখন আসো প্র্যাকটিস দেখছি। ওকে, ন্যারেশনে কিছু ব্যতিক্রম আছে, দেখো। এগুলো শিখো, স্পেশাল নোট। ন্যারেশনে কিছু ব্যতিক্রম আছে, আর 5 মিনিট পড়াবো। কতক্ষণ পড়াইছি? বেশিক্ষণ পড়াই না, 1 ঘন্টা 12 মিনিট পড়াইছি। 8 মিনিট পড়াবো, 1 ঘন্টা 20 মিনিট পর। দেখো ব্যতিক্রমে যখন টেন্সের পরিবর্তন হয় না। আচ্ছা ভাইয়া মাঝে মাঝে টেন্সের পরিবর্তন কিন্তু হয় না, তো কখন হয় না? যখন দেখবা বাক্যটা হচ্ছে ম্যান ইজ মর্টাল, যখন দেখবা চিরন্তন সত্য হয় তখন টেন্সের কোনো পরিবর্তন হবে না। 2 নাম্বার, টেন্সের কখন পরিবর্তন হবে না? যদি এটা প্রবাদ বাক্য হয়, যা আছে তাই রাখবো আর কি, পরিবর্তন করবো না, সহজ জিনিস। যদি প্রবাদ বাক্য হয়, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে অনেস্টি ইজ আছে, এম ইজ আর থাকলে ওয়াজ দিয়ে দিবা, এটা তো হবে না। অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি, এটা কি অতীত নয়, বর্তমানে আছে। তাহলে প্রবাদ বাক্য, চিরন্তন সত্য, এগুলোর ক্ষেত্রে চেঞ্জ হয় না। যদি প্রেজেন্ট টেন্সে হয়, হ্যাঁ, রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয়, যেমন দেখো এটা যদি প্রেজেন্ট টেন্সে হয়, এটা সবসময় সেইড থাকে। যদি কোনো কারণে সেইস দেওয়া দেয়, হ্যাঁ, আর এই জায়গাতেও ধরো তোমার প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, তখন টেন্সের কোনো পরিবর্তন হয় না। মেইনলি এই জায়গাটাতে খেয়াল করবা। এই জায়গা যদি দেখো সেইস দেওয়া আছে, সেইড, সের পাস্ট ফর্ম কি, সেইড। আমরা কিন্তু তখন অতীতেই পড়ছি সেইড, এবং সেইস দেওয়া আছে, B1 প্রেজেন্ট টেন্স। যদি ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে, তখন আমরা টেন্সের পরিবর্তন করব না। ব্যতিক্রম 2 দেখো। তারপর যদি দেখো লেটাস আছে বা লেটস থাকলে, এখানে প্রপোজ টু দিতে হবে, তারপরে ইয়া দিতে হবে, তোমার দ্যাট দিতে হবে। দেখো লেট দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সবসময় শিখছি টু, বাট এটা ব্যতিক্রম। টুর জায়গা কি হয়, দ্যাট হয়। আর লেটাস থাকলে চলো যাই, এটা একটা প্রপোজ বুঝাবে। তবে সেইড টু থাকলে এই সেইড টুটাকে পরিবর্তন করে আমরা প্রপোজ টু দিব, তারপর ইনভার্টেড কমা উঠায় দ্যাট দিব, তারপরে বাক্যের মধ্যে উই অথবা দে দিয়ে শুড প্লাস ভার্বে B1। স্ট্রাকচারটা ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। যেমন দেখো হি ইজ সেইড টু মি লেট আস গো আউট। দেখো সেইড টুর পরিবর্তে কি দিছে, প্রপোজড দিছে, প্রপোজ টু মি, ইনভার্টেড কমা উঠায় দ্যাট দিছে, তারপর কি লেট আসের পরিবর্তে উই শুড গো আউট। তখন আর না দেখলেও চলবে, এটা দরকারই নেই। তাহলে উই শুড বা দে শুড, তারপরে ভার্ব যেটা আছে ওইটা দিবা, গো। এটা মুখস্থ স্ট্রাকচার, হ্যাঁ, উই অথবা দে, তারপর শুড প্লাস ভার্বে B1। তাহলে উই শুড প্লাস ভার্বে B1, উই অথবা দে, উই অথবা দে, তারপর শুড প্লাস ভার্বে B1, ঠিক আছে। এটা গেল। ব্যতিক্রম নাম্বার 3, থ্যাংক ইউ থাকলে সাবজেক্টের পরে থ্যাঙ্কড প্লাস অবজেক্ট হয়। দেখো থ্যাংক ইউ থাকলে জাস্ট, তাহলে থ্যাঙ্ক প্লাস অবজেক্ট, আর কোনো কিছুই নাই, আর কোনো পরিবর্তন নাই, কিছুই নাই। জাস্ট থ্যাংক ইউ যদি দেখো একটা বাক্যের মধ্যে, তুমি জাস্ট খালি থ্যাঙ্কস এটা করবা, জাস্ট এই স্ট্রাকচারটা বসাইবা, আর কিছুই লাগবে না। থ্যাংক ইউ, যে হি থ্যাঙ্কড মি, বুঝতে পারছো?
বুঝতে পারছো? জাস্ট খালি থ্যাঙ্ক দিবা, ইডি যুক্ত করবা, থ্যাংক ইউর সাথে ইডি যুক্ত করবা, আর কোনো কাজ নাই। হি থ্যাঙ্কড মি, শেষ। তারপর দেখো গুড মর্নিং, ইভিনিং এবং নাইট থাকলে উইশ প্লাস সাবজেক্ট প্রদত্ত বাক্যটি ব্যবহার করা হয়। দেখো গুড মর্নিং বা ইভিনিং এবং নাইট থাকলে উইশ প্লাস সাবজেক্ট প্লাস প্রদত্ত বাক্য, জাস্ট এই প্রদত্ত বাক্য বলতে যা দেওয়া আছে তাই আর কি। দেখো এইগুলো যদি থাকে, জাস্ট সেইটটা আছে না, এই সেইটটা পরিবর্তে করুন, আমি খালি জাস্ট উইশ দিব, তারপর যা আছে তাই। বুঝতে পারছো? যেমন দেখো হি সেড টু মি, জাস্ট সেড টুর পরিবর্তে উইশড মি দিছে, এবং বাকি যা আছে তাই প্রদত্ত বাক্য। গুড বাই থাকলে আচ্ছা বেইড হবে অথবা সাবজেক্ট প্লাস গুড বাই, সেম জিনিস। গুড বাই থাকলে একটু দেখলে বুঝবা যে সেড টুর পরিবর্তে জাস্ট বেইড দিছে, তারপরে কি সাবজেক্ট প্লাস গুড বাই, যা আছে তাই। ওকে, এখন দেখো প্যাসেজ ন্যারেশন করার কয়েকটা টিপস তোমাকে দিব। দেখো দুজন বক্তা খুঁজে বের করতে এবং কে কার সাথে কথা বলছে তা আগে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। দেখো প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে দুজন বক্তা লাগবে। দুজন বক্তা যদি তুমি না পাও, একজন দেখবা উজ্জ্ব আছে, তুমি কি বারবার বলবো আসিফ ভাইয়া বলছে, হ্যাঁ সাদিয়া বলছে, আসিফ ভাইয়া বলছে, সাদিয়া বলছে, তুমি একটু পরে পরে শুরু করে দাও, হ্যাঁ কইছে, হ্যাঁ কইছে, হ্যাঁ কইছে, হ্যাঁ কইছে, বান্ধবী নীলা কইছে, টিলা কইছে, হ্যাঁ হ্যাঁ এটা করে, হ্যাঁ এটা করে, লাইক এরকম ন্যারেশন তো উক্তি। তো সবসময় কে কথাগুলো বলছে দুইজন মানুষকে আগে নিয়ে আসতে হবে। কথাটা কার তুমি প্যাসেজ পড়ে ওটা বুঝতে হবে, একটু বুঝলেই খেলা শেষ। টিকিট সেলারের নাকি তার, এটা বুঝতে হবে। তাহলে দেখো দুজন বক্তা খুঁজে বের করতে হবে। এরপরে কিছু তোমার জেনারেল রুল আছে। দেখো ইয়েস থাকলে রিপ্লেড ইন দ্য অ্যাফার্মেটিভ, ধরো হ্যাঁ ইয়েস শিওর হোয়াই নট থাকলে রিপ্লেড ইন দ্য অ্যাফার্মেটিভ ইয়েসের পরিবর্তে। নো থাকলে রিপ্লে ইন দ্য নেগেটিভ দিবা। কাউকে সম্বোধন করলে অ্যাড্রেসিং, যেমন লেখা স্যার, ও সম্বোধন করছে, তুমি লিখবা এই জায়গা স্যারের জায়গাটা পরিবর্তন করে অ্যাড্রেসিং অ্যাজ। স্যার থাকলে রেসপেক্টফুলি উইথ ডিউ টু রেসপেক্ট দিবা। কোনো বক্তা পরপর একাধিক উক্তি থাকলে, অর্থাৎ একই বক্তা বারবার একই কথা বলতেছে, তখন তুমি বারবার হি সেড দরকার নাই, একবার দিবা হি সেড এবং টোল দিবা প্রথমবার, তারপরে বাকিগুলো লাগবে না। তারপর দিবে এডেড, ফার্দার এডেড, এগুলো ইউজ করবা। তারপর আক্সড করলে অলসো আক্সড ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ধরো একবার লেখলা হি আক্সড মি, শেষ, এটা বললো। তা অলসো আক্সড, সে আবার একটা কোয়েশ্চেন করে অলসো আক্সড, বারবার কোয়েশ্চেন করলে জাস্ট এগুলো অ্যাড করো, এগুলো তোমার এগুলোর ক্ষেত্রে। দেখো এখন কিভাবে একটা ন্যারেশন করতে হয়, প্যাসেজ ন্যারেশন তোমাদেরকে এত ব্যাখ্যা সহ সুন্দর করে দেওয়া যে তুমি একবার পড়লেই বুঝতে পারবা। ব্যাখ্যা সহ দেওয়া আছে সুন্দর করে, দেখো কত সুন্দর ব্যাখ্যা সহ দেওয়া আছে। কেন হয়েছে, দি স্ট্যান্ডার্ড রিপ্লাই দ্যাট স্ট্যান্ডার্ড লাইক টু গো টু কক্সবাজার, এই স্পিচটি দি স্ট্যান্ডার্ড উত্তর দিয়েছে, উত্তর দিতে নো চেঞ্জ। হ্যাঁ প্রথম রিপ্লাই ব্যবহার করে, মানে একদম কিভাবে হলো তা বোঝা গেল, মানে একদম বাংলা ভাষায় আমি যেমনি বুঝাইতাম তোমাকে, আমার বুঝারি না, আমি লিখে বুঝাই দিছি যেন আমার কথাটা ভুলে যাও, যেন আর কোনোদিন না বলো, এই কারণে লিখে বুঝাই দিছি কি করতে হবে। এই যে সুন্দর করে লিখেছি কিভাবে হলো তা বোঝা গেল। এরপরে চেঞ্জ নাম্বার 2 অনুসারে ডাব্লিউএস থাকলে হাউ মেনি থাকলে হয়েছে নো চেঞ্জ 3 নাম্বার অনুসারে, ইউ থেকে হি হয়েছে, এবং চেঞ্জ নাম্বার 4 অনুসারে আমরা 4 নাম্বার চেঞ্জে কি পড়াছিলাম, ভার্ব, নিড থেকে নিডেড হয়েছে। এখন আবার এটা তোমাকে বলে দিলাম কে রে, তুমি বলবা ভাইয়া চেঞ্জ নাম্বার 3 কি, চেঞ্জ নাম্বার 3 আমরা কি পড়ছি, পার্সন না, পার্সন 3 নাম্বার 3 অনুসারে ইউ থেকে হি হয়েছে, ইউ থেকে হি হয়েছে। এরকম ভাবে কেমনে কি হয়েছে পুরা ব্যাখ্যা সহ দেওয়া আছে, সবগুলো ব্যাখ্যা সহ দেওয়া আছে, ঠিক আছে, সবটা ব্যাখ্যা সহ দেওয়া আছে, এগুলো পড়বা। এবং এখানে যে বোর্ড কোয়েশনগুলো আছে ওই বোর্ড কোয়েশনগুলো প্র্যাকটিস করবা নিজে নিজে। এখন ভাইয়া বোর্ড কোয়েশন তো আপনি যে পড়াচ্ছেন, গ্রামার তো প্রায় শেষ, ঠিক আছে না, গ্রামার তো প্রায় শেষ। আর 2টা টপিক আছে, একটা হচ্ছে পাঞ্চুয়েশন, তো হুদাই কোনো হিসাবে নাই, একটু পড়াইলে হবে। আচ্ছা হচ্ছে কানেক্টর আছে। ভাইয়া আমাদের যে 25 বেস সিলেবাস শেষ হইলো, কি শেষ হইলো, বেসিক শেষ হইলো, কিন্তু বোর্ড কোয়েশন তো শেষ করার নাই, বোর্ড কোয়েশন তো পড়ার নাই। পুরো 2 মাস তোমাদের বোর্ড কোয়েশন সলভ করাবো আমি। কিছু ধারাবাহিকতা আছে, একটু ধৈর্য ধরতে হয়। কীরকম, একটু ধৈর্য ধরতে হয়। যেমন ন্যারেশনের বেসিক তোমার শেষ, তুমি আজকে পিডিএফ নিলা, নোট করলা, তুমি পুরাটা পারো,
বাট বোর্ড কোয়েশন এখন একই ক্লাসে বোর্ড কোয়েশন করাইতে গেলে অনেক লং হয়। তোমাদেরকে যে শেষ হইলো না, আর 2 মাস আছে না, পুরো 2 মাসেই বোর্ড কোয়েশন সলভ করো, পুরো 2 মাসেই। আর যে আর 2টা টপিক পড়ানোর পরে সারাদিন গ্রামারে বোর্ড কোয়েশন সলভ, সারাদিন বোর্ড কোয়েশন সলভ, সারাদিন। আর তো কোনো কাজ নাই আমার। তুমি তো বলতে পারো না যে ভাইয়া যখন বোর্ড কোয়েশন সলভ করাইতে গেলে বলো ভাই এইটা তো আমি বুঝি না, এরকম কথা যেন না বলো, ঠিক আছে? এই কারণেই আগে বেসিক শেষ করলো, তারপরে 1.5 মাস তোমার পড়া লাগবে না, আমরাই বোর্ড কোয়েশন সারাদিন সলভ করবো, ঠিক আছে? আর এখানে ব্যাখ্যা সহ দেওয়া আছে, তুমি একটু পড়বা ন্যারেশনটা। আমার আই থিঙ্ক ন্যারেশন যে বুঝতা না, এমন একজন যারা বুঝতা না, আমার মনে হয় না যে ন্যারেশন এখন না বুঝার কিছু আছে। একটা প্র্যাকটিস দিই তো, দিই লাস্ট ওয়ান। কি প্র্যাকটিস করাবো, সবই তো হয়ে গেছে ভাইয়া। এখন তোমরা একটু বলো, নারী কি সোজা হয়েছে? আমি বলছিলাম যে 20-এ শেষ করবে, এর আগেই শেষ, ক্লাস শেষ, দেখছো? এখন বলো, নারী কি সোজা হয়েছে? বলো এখন, নারী কি সোজা হয়েছে? এত ভেঙে ভেঙে পড়াইছে, এখন বলো নারী কি সোজা হয়েছে? তুমি যদি এটা বলো যে জীবনে প্রথম ন্যারেশন যদি আগে না শিখে, যে জীবনে প্রথমেই ক্লাসটা করো, ধরো তুমি জীবনে আগে হয়তো অনেকে শিখে ফেলছো, পড়ে ফেলছো, জীবনে প্রথম যদি এই ক্লাসটা করতা, তোমার ওই প্রথম ক্লাসটার সাথে এরকম ক্লাসটার কি মিল পাও? নারী কি সোজা হয়েছে? হ্যাঁ, ক্লাস ফিচারে দেবো। ডিরেক্ট ন্যারেশন তো আরো সহজ, বলবো না তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করা। আমি তোমাদের বই লিখতেছি, অনেক টাইম লাগে। দেখো আমি কিন্তু অর্ধেক ঘুমে ক্লাস নিচ্ছি, বুঝছো? তোমাদের জন্য বই লিখি, সারাদিন রাইট রিসার্চ করতে হয়। না রে, আগেই সোজা ছিল। জি ভাইয়া, ক্লিয়ার। প্যাসেজ ন্যারেশন একটা, জাস্ট একটা পড়াই দেন ভাই। প্যাসেজ ন্যারেশন একটা না, প্যাসেজ ন্যারেশন অনেকগুলো প্র্যাকটিস করাবো। একটা তো দেওয়াই আছে সুন্দর করে। কমেন্ট বক্সে ঝগড়া, এটা হচ্ছে আমাদের গন্তব্য ডাবির একটা। নারী তো সোজা হয়েছে ভাই, কিন্তু ক্লাসের নারী সোজা হয় নাই। ভাইয়া প্র্যাকটিস করতে হবে। পিডিএফ, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, প্র্যাকটিস করাবো তো। তোমাদের তো বোর্ড কোয়েশ্চেন শেষ হোক না, একটু প্র্যাকটিস করাইতে হবে। নারী কিন্তু সোজা হয়ে গেছে। তোমরা এখন বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করলে সব পারতে হবে এমন কিছু না, ঠিক আছে? এই একটা ব্যাখ্যা সহ দেওয়া আছে, এটা পড়ো একটু, তোমাকে দিয়ে দিলাম। আমি তো লেখা আছে, এটা তো এমন না যে অন্য কেউ লিখছে, এটা আমার বানানো জিনিস, ঠিক আছে? আমার বানানো জিনিস ছাড়া এত সুন্দর করে ন্যারেশন তো তুমি আর দুনিয়াতে কোথাও পাবা না, তাই না? এত সুন্দর নোট কই পাবা? এখন এটা পিডিএফ লাগবো না, পিডিএফ এখন দিতেছি। 30 মিনিটস টাইম দাও। 30 মিনিটস না, জাস্ট 10 মিনিট টাইম দাও। 10 মিনিটে পিডিএফ আপলোড হবে গ্রুপে, 10 মিনিটে পিডিএফ আপলোড হবে, ঠিক আছে? পড়ে নিও বোর্ড কোয়েশ্চেনটা, এখানে একটা দেওয়া আছে ব্যাখ্যা সহ, এটা পড়ে নিও। এখন আমার ঘুমিয়ে ধরতেছে, প্লাস এই বোর্ড কোয়েশ্চেনগুলো যখন সবগুলো প্র্যাকটিস করাবো, আজকে তো আমি করাইতে পারতেছি না। বেসিকটা শেষ করি, এরপরে রাইট ফর্ম অফ 10টা সলভ করবো। তোমাদের বলো কোন বোর্ড কোয়েশ্চেন লাগবে? বলো ভাই কানেক্টরের বোর্ড কোয়েশ্চেন সলভ করো। তোমরা বলো ভাই কোন বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে? ভাই আজকে হচ্ছে প্রিপোজিশনের বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে? প্রিপোজিশনের বোর্ড কোয়েশ্চেন 10টা সলভ। ভাই আজকে কি সলভ করবো? আজকে ন্যারেশন সলভ করবো, 10টা ন্যারেশন রেগুলার, ঠিক আছে? রেগুলার চলবেই, যেটা ইচ্ছে এটা, কোনো সমস্যা নেই। তা আমি যাই একটু, হ্যাঁ? পিডিএফ দেওয়া আছে, ওটা আগের ক্লাস, ঠিক আছে ভাইয়া? আল্লাহ হাফেজ। একটু মন দেয়া, একটু পড়াশোনা করে, একটু মন দেয়া, বন্ডামিটা ছাড়ো, বুঝছো? একটু মন দিয়ে পড়াশোনা করো, বন্ডামিটা ছাড়ো। নারী সোজা হয়ে গেছে, কিন্তু তোমরা সোজা হবে না। তোমরা সবাই এই নারী শোন, যাকে বলে ন্যারেশন, তোমরা সবাই ন্যারেশনের থেকে ছলনাময়ী।